শুভ অপরাহ্ন সকলকে। ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স দ্বারা আয়োজিত প্যানেল ডিসকাশন দ্য ইমার্জিং ল্যান্ডস্কেপ অফ ট্রেড ট্রাম্পস ট্যারিফ পলিসি অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর বাংলাদেশে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি যে গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে অন্যান্য দেশ মার্কিন পণ্যের উপর যে শুল্ক আরোপ করে তারই প্রতিক্রিয়া স্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক আরোপ করবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বাংলাদেশে যে পণ্য আমরা আমদানি করি তার উপর আরোপিত 74% শুল্কের প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের বিষয়টি ট্রাম্প তার ঘোষণায় অন্তর্ভুক্ত করেছেন। যেখানে আমরা দেখি যে আগে বাংলাদেশি পণ্যের উপর শুল্কের হার ছিল গড়ে 15%। মূলত ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের পর এক ধরনের হুলস্থুল পড়ে যায় বিশ্ব জুড়ে, এবং আমরা জানি যে বাংলাদেশও এর বাইরের নয়। ট্রাম্পের এই নীতি বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব রাখতে পারে তা নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে দায়রা থেকে এই আয়োজন। ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স দ্বারা একটি তরুণদের দ্বারা পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আমরা জনমানুষের মধ্যে যে সমস্যাগুলো চোখে পড়ে আমাদের তা পলিসি পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য মূলত আমরা কাজ করি। একই সাথে বর্তমান যে এক্সিস্টিং পলিসি ডিসকোর্স গুলো আছে তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা নানা ধরনের আলোচনা সভা বা ডিসকাশন করে থাকি। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর কাজী ইকবাল, রিসার্চ ডিরেক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। একই সাথে আমাদের সাথে বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর দিন ইসলাম স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ মামুনুর রশিদ আশকারি স্যার, জয়েন্ট চিফ, ইন্টারন্যাশনাল কোঅপারেশন ডিভিশন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আমাদের সাথে আছেন শামস মাহমুদ স্যার, ফর্মার প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সম্মানিত মডারেটর এবং আমাদের আলোচক বৃন্দদেরকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আলোচনা সভা সঞ্চালনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর কাজী ইকবাল স্যারকে। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। শোনাচ্ছি আমাকে? আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, যেটা আমি আজকে বলছিলাম যে আমি স্টুডেন্টদের সাথে আমার ইন্টারাকশন সবসময় এনজয় করতাম, ক্লাসে যখন পড়িয়েছি বা এখনো যখন পড়াই। কিন্তু এই ধরনের একটা একাডেমিক অ্যাটমসফিয়ার শুধুমাত্র একটা ইয়াং জেনারেশনের সাথে করা, সেটা আমার জন্য আসলেই নতুন। তো আমি এটা আসলে খুব এক্সাইটেড। আসাদ যখন আমাকে বললো যে এই ধরনের একটা প্রোগ্রাম আমাকে চেয়ার করতে হবে, থ্যাংক ইউ ডাকা আমন্ত্রণ জানানোর জন্য। সেই জন্য তো আজকে আমার রোলটা বা আমার টিম আমি যেটুকু বুঝি যে এটা কন্ডাক্ট করা। প্রথমে একটা প্রেজেন্টেশন হবে, গত 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা প্রেজেন্টেশন হবে ওভারঅল সিচুয়েশনটা বোঝার জন্য, দ্যাট উইল সেট দ্য টোন অফ দ্য ডিসকাশন। তারপর আমাদের 3 জন সম্মানিত ডিস্টিংগুইশড প্যানেলিস্ট আছেন, তারা আলোচনা করবেন, সেটা 5 থেকে 10 মিনিটের মতো। সো মোটামুটি 1 ঘন্টার একটা প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি এখানে। সো 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে ফেলবো এবং শেষে আমি কিছু কনক্লুডিং রিমার্কস রাখবো। তো প্রথমে কয়েকটা কথা দিয়ে আমি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। যেটা প্রথমেই বললেন আপা, যে আমরা আসলে একটা খুব অনিশ্চিত অস্থিরতার ভিতরে আছি, মানে পুরো বিশ্বই একটা অনিশ্চয়তার ভিতরে আছে। তো শুধুমাত্র অর্থনীতি না, অর্থনীতি, রাজনীতি এবং আমার ভূ রাজনৈতিক যে ইকুয়েশনস গুলো আছে সেগুলো একটু টালমাটাল অবস্থা এখন বর্তমানে। অর্থনীতির ভাষায় বলতে গেলে যে এক ধরনের একটা ইকুইলিব্রিয়ামে আমরা ছিলাম, সেখান থেকে আমরা একটা নতুন ইকুইলিব্রিয়ামে আমরা যাচ্ছি। তো সেই নতুন ইকুইলিব্রিয়ামটা কিরকম হবে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে, সেটা আসলে আমাদের ওয়েলফেয়ারকে কতটা প্রভাবিত করবে সেই সম্বন্ধে আমাদের খুব বেশি ভালো ধারণা নেই। তো সেখান থেকে আমাদের এই অনিশ্চয়তাটা শুরু। এখানে কয়েকটা জিনিস ঘটছে। একটা যেটা দেখতে পাচ্ছি যে আমরা মোটা দাগে যে ট্রেন্ডগুলো, যে পৃথিবীতে তো একটা রুল বেস একটা সিস্টেম ছিল এতদিনে,
গ্লোবাল ট্রেডিং সিস্টেম, সেই রুল বেসটাকে ভেঙে এক ধরনের অ্যাডহক বেসিসে, একটা ডিসক্রিশনারি বেসিসে একটা রুলের দিকে আমরা চলে যাচ্ছি। যেটা ঠিক রুল বলা যায় না, এটাকে কাইন্ড অফ কি বলবো, মানে খুব কঠিন শব্দ বলতে গেলে মৎস্যান্যায় টাইপের বলা যায়, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলছে, হ্যাঁ, আমরা খুব বেশি কিছু করতে পারছি না সেখানে। তো সেই ধরনের একটা সিস্টেমের দিকে যাচ্ছি আমরা, বা সেটা যাওয়ার একটা আশঙ্কা করছি আমরা। আর একটা যেটা ঘটনা ঘটছে, যে আগে যেটা মাল্টিল্যাটারালিজম ছিল, একই সূত্রে গাথা, মাল্টিল্যাটারালিজম থেকে আমরা একটা বাইল্যাটারালিজমের দিকে আমরা যাচ্ছি। এবং এই নিয়ে অনেক থিওরি আছে যে মাল্টিল্যাটারালিজমের যে বেনিফিটসগুলো, এটি সাধারণত যারা ক্ষুদ্র দেশ, যারা দুর্বল দেশ, তাদেরকে একটা প্রোটেক্ট করে, যখন একটা রুল বেস একটা থাকে, গ্লোবাল সিস্টেম থাকে। কিন্তু বাইল্যাটারালিজম যখন থাকে, যখন আমাদের প্রত্যেকটা কান্ট্রির সাথে আলাদা আলাদা করে আমাকে নেগোশিয়েট করতে হবে সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা আমাদের মতো একটা ছোট দেশের জন্য বা দুর্বল দেশের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই ধরনের সিচুয়েশনে আমরা ট্রাম্প ট্যারিফের যে আলোচনাটা এখন হবে, সেটা প্রথমে উপস্থাপন করবে ডক্টর দীন ইসলাম। তার উপস্থাপনার পরে আমরা আলোচনায় চলে যাব। ধন্যবাদ ডক্টর দীন। সবাইকে শুভ অপরাহ্ন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আরো ধন্যবাদ যে আজকে যে প্যানেল ডিসকাশন, এখানে যারা প্যানেলিস্ট আছেন, চেয়ার যিনি আছেন এবং প্যানেলিস্ট যারা আছেন, আমার জ্ঞানে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু আমার জানা মতে এই বিষয়ে বলার জন্য বাংলাদেশে ওরা সবচেয়ে নলেজেবল এবং অ্যাপ্রোপ্রিয়েট পারসন। So thank you Daira for bringing these people together. তো আমি খুব বেশি সময় নিব না, আমি কিছু বেসিক জিনিস আমি হয়তো এখানে শেয়ার করবো সবার সাথে, আলোচনাটাকে একটু ফ্যাসিলিটেট করার জন্য। তো এখানে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, মানে একটা পারস্পরিক একটা প্রতিযোগিতা বা এর মাধ্যমে যেটা আর কি হয়। কিন্তু আমরা যদি বাংলাদেশ আর ইউএস কে কম্পেয়ার করি ইকোনমিক ল্যান্ডস্কেপে, তো বাংলাদেশ কিন্তু ইউএস থেকে ইন টার্মস অফ সাইজ অ্যান্ড হেলথ, ইকোনমিক হেলথ অনেক ছোট। এবং এটা যদি কোনো প্রতিযোগিতা হয়, এটা প্রতিযোগিতা হবে যেমন হিরো আলম আর মাইক টাইসনের যেমন প্রতিযোগিতা হবে, ঠিক এরকম প্রতিযোগিতা হবে যদি বাংলাদেশ আর ইউএসএ কোনো ট্রেড ওয়ারে ইনভলভ হয়। তো বাংলাদেশের জন্য ইউএস এর সাথে ট্রেড ওয়ার, এটা অলওয়েজ উইল বি এ লুজিং কনসার্ন। তো আমরা এই চেঞ্জ যে সিস্টেম, এখানে আমরা কিভাবে কোন পলিসি বা কি করলে আমাদের এখানে এই যে পটেনশিয়াল লস, ট্রেড লস, এটা কিভাবে মিনিমাইজ করা যায়, সেটাও তো আমি খানিকটা এখানে বলার চেষ্টা করি। তো আমি যদি ইউএস কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটা যদি একটু এক্সপ্লেন করতে চাই। অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি ইউএসএ হচ্ছে গিয়ে লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন বাংলাদেশের জন্য। এখন প্রায় $8 বিলিয়ন উপরের এক্সপোর্ট বাংলাদেশের ইউএসএ তে যায়, যেটা আমাদের মোট রপ্তানির প্রায় 20% মতো। এবং ইউএস এর মার্কেটে জেনারেলি যদি কোনো ইভেন্ট হয়, সেটা কিন্তু রিপেল ইফেক্ট হয় ইউরোপিয়ান মার্কেট, এবং ইউরোপিয়ান মার্কেট হচ্ছে সবচেয়ে লার্জেস্ট মার্কেট। সো এই ইউনাইটেড স্টেটসের ট্যারিফ ইভেন্ট কিন্তু শুধুমাত্র ইউএসএ তেই লিমিটেড থাকবে না, এটা রিপেল ইফেক্ট হবে ইউরোপে, তখন কিন্তু আমাদের সমস্যাটা আরো কমপ্লিকেটেড হবে, বড় হবে। আমরা যদি ইউএসএ তে বাংলাদেশের এক্সপোর্টটা দেখি, ওভার টাইম অন এন অ্যাভারেজ কোভিড এর আগে প্রায় $300 বিলিয়ন মতো, 300 থেকে 400 বিলিয়ন ডলারের মতো মাসে রপ্তানি করতো বাংলাদেশ। কিন্তু কোভিড এর সময় যখন চায়না অনেকদিন বন্ধ ছিল, ইস্ট এশিয়ান বেশ কিছু কান্ট্রি যখন তারা শাটডাউন করে দিয়েছিল, তখন বাংলাদেশ কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়ে এক্সপোর্ট কিন্তু অনেকখানি বাড়িয়েছিল, যেটা কোভিড এর পরেও দেখা যাচ্ছে যে আগের লেভেলে ফেরত আসে নাই। এখন দেখা যাচ্ছে যে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ইউএসডি প্রতি মাসে বাংলাদেশ এক্সপোর্ট করে। এবং রিসেন্টলি 2025 জানুয়ারি মাসে বাংলাদেশে এক্সপোর্ট 10% এর উপরে গ্রোথ করেছে। এর বড় অংশটা এসেছে কিন্তু ইউএস থেকে। ইউএস মার্কেটে এক্সপোর্ট গ্রোথ ছিল 40% এর উপরে। এবং এর কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে গিয়ে ইউএস এর সাথে চায়না যে ট্রেড ওয়ার, ইউএস এর সাথে মেক্সিকো যে একটা মনোমালিন্য শুরু হয়েছিল, সেটার ফল কিন্তু বাংলাদেশ পেয়েছে। তো এই যে ইউএস এর মার্কেটে আমরা প্রায় $8.5 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। প্রবলেম হচ্ছে এক্সপোর্টটা অনেক বেশি কনসেন্ট্রেট,
প্রায় 90% মতো হচ্ছে আরএনডি প্রোডাক্ট, অ্যাপারেল প্রোডাক্ট। আবার এই 90% মধ্যে দেখা যাচ্ছে 5 থেকে 6টা আইটেম 70 প্রায় 60 থেকে 70% শেয়ার এই 5-6টা প্রোডাক্ট। এর বাইরে কিন্তু খুব একটা খুব একটা প্রোডাক্ট নাই। তো আমাদের মার্কেটটা প্রোডাক্টটা এতটা কনসেন্ট্রেটেড যে এর মধ্যে একটাও যদি কোনো কারণে এফেক্টেড হয় এই ট্যারিফ ওয়ারের কারণে, সেটা কিন্তু আমাদের ওভারঅল যে এক্সপোর্ট আর্নিং এটাকে একটা আনসার্টেনিটির মধ্যে ফেলে দিতে পারে। তো ইউএস এর মার্কেট বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে 20% এক্সপোর্ট করে আমরা কিন্তু একটা বড় বৈদেশিক মুদ্রা অর্জন করি ইউএস থেকে। এবং এই যে আরএনডিতে যে প্রায় 40 থেকে 50 লক্ষ লোক নিয়োজিত, কর্মে নিয়োজিত, এর যদি কিছু অংশ যদি এই কারণে এফেক্টেড হয়, আমরা জেনারেলি দেখি যে গার্মেন্টস কোনো এলাকায় যদি কোনো কারণে যদি বেতন না দেওয়া হয় বা অন্য কোনো কারণে যদি অসন্তোষ দেখা দেয়, ওই পুরো এলাকাটাই কিন্তু সব রকমের ইকোনমিক অ্যাক্টিভিটিস স্টপ হয়ে যায়। তো শুধুমাত্র ওই গার্মেন্টস সেক্টরে এটা লিমিটেড থাকবে সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু অন্য আদার যে সেক্টর আছে সেটাকে এফেক্ট করবে। আরেকটা খুবই ভয়ের বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ 2026 নভেম্বরে এলডিসি গ্রাজুয়েট করবে। এলডিসি গ্রাজুয়েট করলে কিন্তু বাংলাদেশের অন্য যে প্রধান রপ্তানির বাজার ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, কানাডা, সেখানে কিন্তু বাড়তি ট্যারিফ ফেস করবে। আমরা একটা হিসাব করে দেখেছিলাম ইউরোপিয়ান মার্কেটে আমাদের একটা গবেষণা এসেছিল যে মার্কআপ মানে প্রফিটেবিলিটি হচ্ছে গড়ে 4-4.5% মতো। তো সেখানে যদি 10-12% ট্যারিফ ফেস করে, সেক্ষেত্রে কিন্তু অনেক আরএমজি ফার্মে কিন্তু সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার উপর যদি ইউএস এর ধাক্কাটা আসে, এটা খুব গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে এবং এটা অন্য ইকোনমিক রিপারকেশন কি হবে এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমরা যদি এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা একটু চিন্তা করি, এটা আসলে ডব্লিউটিও এর আন্ডারে যে একটা চেয়ার যেমন বলতেছিলেন যে একটা রুল বেসড ট্রেডিং সিস্টেম ছিল, সেটাই কিন্তু এখন একটা হুমকির সম্মুখীন। আপনারা জানেন যে ব্রেটন উডস যে সিস্টেম মানে কনফারেন্সের মাধ্যমে যে 3টা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই দুইটা তো হয়েছে, আরেকটা হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। সেটা কিন্তু 1945 থেকে 48 সাল পর্যন্ত সবগুলো কান্ট্রি নেগোশিয়েটও করেছে, কিন্তু 48-এ এসে সেটা আলটিমেটলি এস্টাবলিশ হয়নি, কারণ এটা ইউএস কংগ্রেসে পাস হয়নি। এখন ইউএস যদি এই ডব্লিউটিও আন্ডারে না থাকে বা ডব্লিউটিও রুলকে ভায়োলেট করে, তাহলে ডব্লিউটিও এর ফিউচার কি হবে সেটাও কিন্তু গভীর চিন্তার বিষয়। তো ট্রাম্প ট্রাইফের যদি আমি একটু টাইমলাইনটা বলি, ট্রাম্প এপ্রিলের 2 তারিখে লিবারেশন ডে হিসেবে অ্যানাউন্স করেছিল এবং এপ্রিলের 2 তারিখে যে দেশ থেকে আসুক ইউনিফর্ম 10% ট্যারিফ দিতে হবে। আর 57টা দেশ, যার মধ্যে বাংলাদেশও আছে, তাদের উপর রিসিপ্রোকাল ট্যারিফ। একটু আগে হোস্ট বলছিলেন যে এটা হচ্ছে গিয়ে আমরা ট্যারিফ দিই এই কারণে ইউএসএ ট্যারিফ দিয়েছে, আসলে এই ধারণাটা ভুল। মানে কোনো কান্ট্রি ইউএসএ প্রোডাক্টের উপর বা ডব্লিউটিও আন্ডারে এত হাই ট্যারিফ নাই। আসলে এটা এই ট্যারিফটা ওই অন্য কান্ট্রিটা কি ট্যারিফ ইম্পোজ করতেছে এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। এটা মেইনলি ডিপেন্ড করতেছে ওই বাইল্যাটারাল ট্রেড ডেফিসিট কত। এখন বাইল্যাটারাল ট্রেড ডেফিসিট যদি আমি জিরো করতে চাই, এটা কিন্তু ইকোনমিক সেন্স মেক করে না, যেহেতু আমরা একজনের থেকে সারপ্লাস করবো, আরেকজনের থেকে ডেফিসিট করবো, ওভারঅল এটা জিরো হয় কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র ট্রেড অ্যাকাউন্ট ব্যালেন্স হবে, জিরো হবে, সেটাও ইম্পর্টেন্ট না। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট ব্যালেন্স কিনা সেটা দেখতে হবে, সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে, সেখানে সার্ভিস ট্রেড আছে। তো ইউএস এর ক্ষেত্রে যদি ট্রেড ডেফিসিটও থাকে, সার্ভিসে অনেক সারপ্লাস থাকে, তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস থাকে। তো এগুলো কিন্তু চিন্তা করা হয়নি, এগুলো হচ্ছে কি অনেকটা পলিটিক্যাল রেটরিকের জন্য এগুলো নেওয়া হয়েছে। কিন্তু যাই হোক, এপ্রিলের 9 তারিখে এই 57টা দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ ইফেক্টিভ হওয়ার কথা, কিন্তু
এটা 90 দিনের জন্য এখন স্থগিত করা হয়েছে। তো আমরা যদি ট্যারিফের ফর্মুলাটা একটু দেখি, এখানে দুই রকম প্যারামিটার ইউজ করা হয়েছে। এক্স হচ্ছে এক্সপোর্ট, এম হচ্ছে ইম্পোর্ট, আর দুইটা প্যারামিটার ইউজ করা হয়েছে। এখানে অ্যাপসিলন হচ্ছে যে যদি আমার ইম্পোর্টের প্রাইস বাড়ে তাইলে আমার ইম্পোর্টেড কমোডিটি কতটা চেঞ্জ হয়, ডিমান্ড চাহিদা, এটা হচ্ছে গিয়ে প্রাইস ইলাস্টিসিটি অফ ইম্পোর্ট অ্যাপসিলন। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে যদি ট্যারিফ ইম্পোজ করা হয় তাহলে ইম্পোর্টেড গুডসের প্রাইস কতটুকু বাড়ে, এটা হচ্ছে আরেক ধরনের ইলাস্টিসিটি। তো ট্রাম্পের যে ট্যারিফ ফর্মুলা সেখানে এই দুটো ইলাস্টিসিটি ইউজ করা হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে এম্পিরিক্যালি যদিও আপনার এপসিলনের মান 4 এর কাছাকাছি, আর ট্রাম্প ফর্মুলাতে ওই ফাইয়ের মান অ্যাসিউম করা হয়েছে 0.25। এখন প্রবলেমটা হচ্ছে যে লিটারেচারে এর মানটা হচ্ছে গিয়ে 1 এর কাছাকাছি। তার মানে ট্রাম্প ফর্মুলা যেটা প্রপোজ করা হয়েছে সেটা কিন্তু আসলে ওই ফর্মুলা যদি কারেক্টলি অ্যাপ্লাই করা হইতো তাহলে কিন্তু ট্যারিফটা হইতো 4 ভাগের 1 ভাগ, মানে বাংলাদেশের ক্ষেত্রে 37% জায়গায় এটা 10%-এরও কম হতো, কিন্তু এটা কিন্তু ইনকারেক্টলি অ্যাপ্লাই করা হয়েছে। আরো প্রবলেম হচ্ছে যে জেনারেলি কোনো পলিসি যদি নেওয়া হয়, ট্রেড পলিসি, সেটা কিন্তু ইকোনমিক থিওরিতে গ্রাউন্ডেড থাকতে হয়, ইকোনমিক প্রিন্সিপালকে ফলো করতে হয় এবং হচ্ছে কি লিগ্যাল ফ্রেমওয়ার্ককে সাথে অ্যালাইন থাকতে হয়। কিন্তু ট্রাম্পের ফর্মুলা নাই থিওরিটিক্যালি ফাউন্ডেশন আছে, না এটা মানে খুব কেয়ারফুলি ক্যালকুলেট করা হয়েছে। ওই যে মানগুলো নিজের মতো করে তারা যেটা তাদের সুবিধা হয় সেভাবে ধরে তারা ফর্মুলা বসায় দিয়ে তারা একটা ক্যালকুলেট করেছে, which makes no sense, বাট এটা হয়তো ট্রাম্পকে বোঝানো খুব মুশকিল। তো এই ফর্মুলার মাধ্যমে যে ট্যারিফটা এসেছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে মেজর কম্পিটিটর তার প্রত্যেকেরই ওপর ট্যারিফ বসানো হয়েছে, এটা একটু স্বস্তির কথা। এবং বেশিরভাগের ক্ষেত্রে হয়তো ট্যারিফটা একটু বেশি বাংলাদেশ থেকে, বিশেষ করে ভিয়েতনামের সাথে কিন্তু ইউএসএ এফটিএ আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে, তারপর এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকলেই কিন্তু সেখানে হয়তো দেখা যাবে যে ট্রেড সারপ্লাস হবে ছোট একটা কান্ট্রি ইউএস মার্কেট, কিন্তু দেখা যাচ্ছে ওই এফটিএ এর ওপরেও ভিয়েতনামের উপর প্রায় 46% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। সো চায়না ভিয়েতনামের উপর ট্যারিফটা একটু বেশি, এটা হয়তো বাংলাদেশের জন্য একটা সুবিধা হবে, ইউএস মার্কেটে হয়তো একটু শেয়ারটা বাড়ানো, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের উপর কম, তো বাংলাদেশে কিন্তু ওইখানে আবার একটু রিস্কে হয়তো আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইউএস এর যে মার্কেট, অ্যাপারেলের মার্কেট, এটা প্রায় হচ্ছে গিয়ে $80 বিলিয়ন মতো। এখন যদি আমাদের ওই যে এম্পিরিক্যাল ফর্মুলা ঠিক থাকে তাইলে এই ট্যারিফের কারণে দেখা যাবে যে প্রায় $32 বিলিয়ন ইম্পোর্ট কমে যাবে বাইরে থেকে। তার মানে ইউএস এর মার্কেটটাই ছোট হয়ে যাবে। ইউএস এর মার্কেট ছোট হয়ে গেলে শেয়ার যদি বাড়েও চায়নার উপর ট্যারিফ বেশি, ভিয়েতনামের উপর ট্যারিফ বেশি, যদি আমরা ধরে নেই যে ইন্ডিয়া এই অল্প সময়ে হয়তো ক্যাপাসিটি বাড়াইতে পারবে না, তাহলে বাংলাদেশের শেয়ার বাড়লেও অ্যাবসলিউট অ্যামাউন্টটা নাও বাড়তে পারে, শেয়ার যদিও বাড়ে। আর যদি ইন্ডিয়া খুব ভালোভাবে এটা ইফেক্টিভলি নেগোশিয়েট করে আরো ভালো ট্রেড ডিল পায় ট্রাম্প থেকে, তখন বাংলাদেশের শেয়ারও কমতে পারে, অ্যাবসলিউট অ্যামাউন্টটা এফেক্টেড হতে পারে। তো এটা তো হচ্ছে ইউএস মার্কেট, কিন্তু প্রবলেমটা হচ্ছে চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া যদি ইউএস মার্কেটে বেশি ট্যারিফ ফেস করে, তারা কিন্তু অন্য মার্কেটে, বাংলাদেশের মেজর মার্কেট আছে ইউরোপ, কানাডা, জাপান, ওইখানে তারা কিন্তু আরো বেশি কম্পিটিটিভ হবে, তারা ওইখানে কিন্তু আরো বেশি হয়তোবা প্রাইস হওয়া শুরু করতে পারে। এবং বাংলাদেশের কিন্তু মার্কআপ প্রফিটেবিলিটি আমাদের হিসাব মতে মার্কেট এটা দিয়ে যেটা আমরা দেখেছি 4 থেকে 5% মতো। তো সেখানে এলডিসি গ্রাজুয়েশন প্লাস হচ্ছে ইনক্রিজ কম্পিটিশন ইউরোপিয়ান মার্কেটে, জাপানিজ মার্কেটে, কানাডিয়ান মার্কেটে কিন্তু আমাদের সামনে হয়তোবা অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আমরা জানি যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ এমনিতে একটু নাজুক অবস্থায় ছিল, এখন একটু ভালোর দিকে, কিন্তু এই ধাক্কার কারণে হয়তো আমরা সেটা আবার আগের জায়গায় ফেরত যেতে পারি। এবং আমাদের যে এই যে কারেন্সি ডেপ্রিসিয়েশন এবং এটার কারণে যে ইনফ্লেশন,
সেটা কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিকে আরো আনস্টেবল করতে পারে। আর আরএমজি যদি এফেক্টেড হয়, আরএমজির মধ্যে কিন্তু আমাদের যে উইমেনদের যে একটা এম্পাওয়ারমেন্ট হয়েছিল, লেবার ফোর্স পার্টিসিপেশন বেড়েছিল, সেটা কিন্তু এফেক্টেড হতে পারে। তো এটা একটা ইকোনমিক এবং সোশ্যাল ইমপ্লিকেশন হইতে পারে, যেটা বাংলাদেশকে একটু ইনস্টেবল করতে পারে। তো আমি সংক্ষেপে বলি যে আমাদের এখানে কি করণীয় আছে, আমাদের প্যানেলিস্টরা আরো বলবেন। তো প্রথমত হচ্ছে যে ইউএস এর সাথে ট্রেড ডিপ্লোমেসি আরো ইফেক্টিভ করা, এবং আমি খুবই খুশি হয়েছি, আপনারা অনেকে হয়তো বা প্রধান উপদেষ্টার ট্রাম্পকে যে চিঠি সেটা দেখেছেন। এটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসির একটা খুবই ভালো এক্সাম্পল। মানে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যতগুলো নার্ভ প্রেস করা দরকার ওনার ওই চিঠিতে কিন্তু সবগুলোই মোটামুটি কভার করা হয়েছে। এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা ওনার কাছে রিকোয়েস্ট করেছিলেন 90 ডে পজ, এটা ওইটার কারণে হোক আর যেটা কারণে হোক সেটা কিন্তু আসলে আমরা দেখেছি। তো ইউএস এর সাথে ট্রেড ডিপ্লোমেসি বাইল্যাটারাল আরেকটু ইনক্রিজ করা, আরেকটু ইফেক্টিভ করা, এই যে যেরকম ইকোনমিক ট্রেড ডিপ্লোমেসি যেটা এক্সাম্পল, এটাকে আরো অ্যাম্পলিফাই করা। আর একই সাথে হচ্ছে অন্যান্য যে এখনো ডব্লিউটিও আছে, অ্যাবলিশ হয়ে যায়নি, এবং অন্যান্য রিজিওনাল যে বডিগুলো আছে তাদের মধ্যে আরো একটু পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা। আমাদের সাফটা আছে, আমাদের আসিয়ান আছে, এরকম যে রিজিওনাল ব্লকগুলো আছে এদের সাথে বায়োল্যাটারালি মাল্টিল্যাটারালি যদি আমরা আরো নেগোশিয়েট করে আমরা মার্কেটের সেসটা একটু ইনক্রিজ করতে পারি, আমরা হয়তো বা এই ইউএস এর লসটা একটু মিনিমাইজ করতে পারবো। আর আরেকটা জিনিস, সেটা অনেক বলা হয়, বারবার বলা হয়, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। আমরা দেখলাম যে আমাদের এক্সপোর্টটা অনেক বেশি কনসেন্ট্রেটেড, একটা হচ্ছে আরএনজির ভেতরেই কনসেন্ট্রেটেড। আমরা ওভারঅল যদি আমাদের আরএনজি এক্সপোর্ট দেখি, 70% এক্সপোর্ট হয় 10টা আইটেম থেকে। আরএনজি তো অসংখ্য আইটেম আছে, তো আমরা কিন্তু আরএনজির ভেতরেই ডাইভার্সিফাই করতে পারতেছি। তারপর আবার আমাদেরকে অ্যাক্রস সেক্টর ডাইভার্সিফাই করতে হবে, আরএনজির বাইরে বের হইতে হবে, অন্যান্য পটেনশিয়াল সেক্টরকে আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। এবং শুধুমাত্র প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করলে হবে না, আমাদেরকে মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে। ইউরোপ বা আমেরিকা এই ধরনের কোনো একটা মার্কেটের উপর হেভিলি ডিপেন্ডেন্ট থাকা কিন্তু এটা রিস্ক ইনক্রিজ করে। আরেকটা হচ্ছে যে ডাইভার্সিফিকেশন আমাদেরকে মার্কেটের ভেতরে আবার হচ্ছে গিয়ে আমরা যদি বায়ারের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন করতে পারি। আপনারা হয়তো এখন দেখবেন টিকটকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, চাইনিজ ম্যানুফ্যাকচারাররা তারা কিন্তু ইউএস রিটেইলার, ইউএস যে ব্র্যান্ড আছে তাদেরকে টপকায় ডিরেক্ট ইউএস যে কনজিউমার আছে তাদের কাছে সেল করার জন্য তারা এখন ট্রাই করতেছে। এতে করে কি হবে, যে রিটেল মার্কআপ এটা কিন্তু আর থাকবে না, না থাকলে কিন্তু অনেক কম দামে ইউএস এর যারা কনজিউমার আছে তারা কিনতে পারবে, ওই ডিমান্ডটা কিন্তু আর ফল করবে না। তো এইভাবে আমরা ওই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে ডিরেক্ট মার্কেটিং করা যায় কিনা ইউএস এ কনজিউমারের কাছ থেকে, তো সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। নট অনলি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন এবং হচ্ছে গিয়ে বায়ার ডাইভার্সিফিকেশন, এগুলো চিন্তা করতে হবে। এটা করার জন্য আমাদের কিন্তু ওই যে এফিসিয়েন্সি দরকার, পোর্ট এফিসিয়েন্সি, অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি সেগুলো দরকার। আমাদের এখানে আপনি যদি চায়না থেকে, মানে আমি ইউএসএ তে থাকতে চায়না থেকে অর্ডার করেছিলাম এবং আমি কিন্তু মানে ওরা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছিল, আমি জানতাম যে কোন দিন কোথায় প্রোডাক্টটা ছিল। কিন্তু বাংলাদেশে কিন্তু ট্র্যাকিং বলতে কোনো এখনো কোনো কিছু শুরু হয়নি, এবং ওই ইভেন কন্টেইনার ট্র্যাকিং একটা করা হয় সেটাও খুব ইফেক্টিভ নয়, সেটা জাস্ট চুরি রোধ করার জন্য করা হয়। তো এই যে অ্যাডভান্স টেকনোলজি এগুলো যদি আমরা ইউজ না করি, পোর্ট এফিসিয়েন্সি যদি না বাড়াই, পোর্টে টাইম রিলিজ স্টাডি করা হয়েছিল, তো ওইটা করার পরে মনে হয় 2.5 থেকে 3 দিন পাওয়া গেছিল একটা কন্টেইনার রিলিজ হয়েছে। পরে দেখা গেল আবার যখন পরে টাইম রিলিজ স্টাডি করা হয়েছে, টাইম এটা আরো বেড়ে গেছে, কমার কথা দিনকে দিন ওটা আরো বেড়ে গেছে, তারপরে এনবিআর স্টাডি বন্ধ করে দিয়েছে। তো এই যে আমাদের আসলে প্রোগ্রেসটা হচ্ছে নাকি আমরা আগাচ্ছি না পিছাচ্ছি, এ ধরনের আনসার্টেনিটি থেকে যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আমাদেরকে আরো বেশি ইফেক্টিভ পলিসি নিতে হবে। অন্যান্য আমাদের শেয়ারটা ল্যাটিন আমেরিকা, আফ্রিকাতে কিন্তু খুবই কম, কিন্তু আফ্রিকার অনেক ইকোনমি কিন্তু এমার্জিং ইকোনমি, তাদের ডিমান্ড কিন্তু ভালো, কিন্তু আমরা হয়তো সেখানে খুব একটা আমরা কেয়ারফুলি এক্সপ্লোর করতেছি।
তো আফ্রিকান এমার্জিং মার্কেট, ল্যাটিন আমেরিকান মার্কেট, এগুলোতে যদি একটু অবজার্ভ করা যায়, ইনফরমেশন ডিসেমিনেট করা যায় যারা পটেনশিয়াল এক্সপোর্টার, তাইলে হয়তো বা ওই মার্কেটটাও ডাইভার্সিফাই করা সম্ভব হবে। তো ফাইনালি যেটা আমি বলবো যে ইউএসএর যে ট্যারিফ যদি 90 ডেজ পরে ইফেক্টিভও হয়, হোপফুলি এটা হবে না, এটা হলো জাস্ট একটা হচ্ছে গিয়ে বার্গেনিং এর জন্য একটা ব্লাফ হিসেবে হয়তো ইউজ করা হচ্ছে। বাট যদি ইফেক্টিভও হয় সেক্ষেত্রে এই যে ট্যারিফ, এটা কিন্তু বোধ একটা অপরচুনিটিও দিবে, আবার কিছু হয়তো বা রিস্কও এটা ইনভলভ। কিন্তু এটা ডিপেন্ড করবে এটাকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করব নাকি এটা রিস্ক হিসেবে থাকবে আমাদের ইকোনমির জন্য। এটা ডিপেন্ড করবে আমরা কতটা ইফেক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি করতে পারতেছি, আমরা কতটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে এটাতে এফিশিয়েন্ট হচ্ছি, এবং আমরা কতটা প্রাইভেট সেক্টর কে ইনভলভ করতে পারতেছি, তার ইনোভেশনটাকে কিভাবে আমরা ইনসেন্টিভাইজ করতে পারতেছি। এগুলো যদি আমরা করতে পারি, আমার বিশ্বাস যে এই যে একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে, এই ট্রেড ওয়ার থেকে বাংলাদেশ উইনার হিসেবে বের হয়ে আসতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর দিন ইসলাম, একটু পজিটিভ নোটে জিনিসটা শেষ করার জন্য। একটা এই যে হতাশার ভিতরে আমরা আছি, আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের ডিস্টিংগুইশ প্যানেলিস্ট মোহাম্মদ মামুনুর রশিদ আকসারি। যেভাবে আছে আমার যেটা দেওয়া হচ্ছে সেভাবে বলছি। মোহাম্মদ মামুনুর রশিদ আকসারি, জয়েন্ট চিফ, ইন্টারন্যাশনাল কোঅপারেশন ডিভিশন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। প্লিজ। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন। আমি আসলে একদম অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, কিছু রিলেভেন্ট হতে পারে এই আজকের ইস্যুর সাথে, কিছু রিলেভেন্ট হতে পারে আজকের বাংলাদেশের টোটাল ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যান্ড ট্যারিফ সিনারিওর সাথে, কিছু প্রাসঙ্গিক মনে হতে পারে, কিছু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, বাট সবকিছু হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি একটা এইটা অনেকেই পেপারে এসছে, স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করি যে মানে গ্লোবাল ট্রেডে এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রির কন্ট্রিবিউশন কতটুকু। এটা হচ্ছে যে মানে অল টাইম মোটামুটি এত কিছু করার পর গ্লোবালি ওই একের এদিক ওদিক ছিল আর কি। 2024 সালে এটা 1.12% হয়েছে, এটা ডাব্লিউটিওর যে লেটেস্ট গ্লোবাল ট্রেড আউটলুক, এবং অনেক পত্রিকায় এসছে আর কি। আমি ওখান থেকে কিছু হাইলাইট করছি, এবং এখানেই যে জিনিসটা টার্ম করা হয়েছে, আমার বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে, এগুলো আসলে নতুন কিছু না, যে এটা হচ্ছে ট্যারিফ অ্যান্ড ট্রেড পলিসি আনসার্টেনিটি। হ্যাঁ, মানে আমরা শিওর না। প্রথমে শুনলাম যে এত পার্সেন্ট ট্যারিফ বসবে, তারপরে আবার শুনলাম যে না অত বসছে না, 10% বসছে। আবার সর্বশেষ আমি যেটা পড়েছি যে উইদিন 2 মান্থস সম্ভবত সব দেশের সাথে কোনো চুক্তি হবে আর কি। আর এখন দুটো ইস্যু আছে এখানে। একটা, যারা আলোচনা শুনেছেন, একটা রিপোর্ট পড়েছেন কিনা আমি জানি না, একটা ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে। ট্যারিফের কথা আমাদের বীর মোহাম্মদ সাহেব চমৎকার করে বলেছেন। এখানে অনেক অ্যানোমালি আছে, এটার রিস্ক আছে, আবার সুযোগও আছে। আমি হাইলাইট করতে চাচ্ছি নন ট্যারিফ রিলেটেড ইস্যুগুলোকে, যেগুলো ইউএসটিআর তার রিপোর্টে এনেছে। সেগুলোর মধ্যে ট্রেড ফ্যাসিলিটেশন আছে, গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, ইলেকট্রনিক কমার্স আছে, ইনভেস্টমেন্ট আছে, সাবসিডি আছে, লেবার এবং আদার ইস্যু আছে। এবং এইটা হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনসার্ন শুধু কি ট্যারিফে নাকি এর বাইরেও অন্য কোনো ইস্যুতে আছে, এটা আমাদের দেখা দরকার। আমাদের যখন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যাবেন নিশ্চয়ই এটা জেনে আসবেন। তো আমি এই জিনিসটাকে পজিটিভলি দেখছি এই জন্য যে উনি অপরচুনিটির কথা বললেন। আবার যদি এক্সিস্ট করে
এই যে ফর্মুলা দিয়েছে সেখানে কিন্তু এক্সপোর্ট বানানোটা টাফ হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী। কিন্তু যদি আমাদের কাউন্টার পার্টের উপর ট্যারিফ বেশি থাকে এবং আমাদের উপর কম থাকে, সেক্ষেত্রে একটা অপরচুনিটি আছে এবং ওই WTO রিপোর্টেও এসছে যে এলডিসি গুলোর এক্সপোর্ট বেড়ে যাবে আর কি। তো এটা গেল একটা দিক। আমরা কি করতে পারি আর কি, আমাদের আসলে আমাদের উপস্থাপনায় বলা হচ্ছিল, আমি ওই জায়গাটা হাইলাইট করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বোথ প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন এবং মার্কেট কনসেন্ট্রেশন এই জায়গাটায় মনোযোগ দিতে হবে এবং এর পাশাপাশি যে আমাদের বিজনেসের যে কস্ট বাড়বে এটা কিছুটা হলেও রিডিউস করা যাবে। উনি যেটা হাইলাইট করতে যাচ্ছিলেন ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। এখানে একটা আমি পরিসংখ্যান বলবো যে WTOর যে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট আসছে, বাংলাদেশের ইমপ্লিমেন্ট স্টেটাস হচ্ছে 78 স্টিল আমি বলবো যে এখানে একটা ফুল ইমপ্লিমেন্টেশন করলে ট্রেড কস্ট 14.3% কমবে। এটা আমাদের জন্য ফিউচারে দেখা দরকার। তো আরও আছে যে বাংলাদেশ যদি দেখেন যে WTOর ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন পাশাপাশি ক্রস বর্ডার পেপারলেস ট্রেড এটারও সিগনিফিকেন্ট কান্ট্রি। এখন আমরা যদি ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ট্রেড কস্ট আরও কমে যাবে। আর পাশাপাশি আমরা ইউএস এর কনসার্ন আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইমপ্লিমেন্টেশন, বিশেষ করে বর্ডার লেভেলে এই জায়গাগুলোতে হাইলাইট করা দরকার। আমাদের এগুলো কখন প্রয়োজন হয় একটু সময় নিচ্ছি, সরি। আমি একটু মানে অন্যভাবে বলছি। বাংলাদেশে উনি আলোচনা একটা জিনিস আসছিল যে এলডিসি থেকে গ্রাজুয়েশন, আমি এই জায়গাটাতে ফোকাস করব। আমাদের চ্যালেঞ্জ আসবেই, চ্যালেঞ্জটা আপনার ডেভেলপ কান্ট্রির জন্য একরকম, ডেভেলপিং জন্য একরকম এবং এলডিসির জন্য একরকম। এলডিসিটা মোস্ট ভালনারেবল এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য, কেননা এক্সটার্নাল শক অ্যাবজর্ব করার জন্য এলডিসি কান্ট্রিগুলো যথেষ্ট সক্ষমতা নেই। সেই দৃষ্টিতে বাংলাদেশ এলডিসি যদিও অপরচুনিটি আছে, বাট চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের বিশেষ করে আমাদের মানে মানে কি বলবো মাল্টিপল ওয়ে চ্যালেঞ্জেস। একটা হচ্ছে আনসার্টেনিটির চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ। গ্রাজুয়েটের চ্যালেঞ্জগুলো কীরকম আসে আমি বলি একটু। আমি ধরেন সলিউশনের কথা চিন্তা করি যে সলিউশনটা কীভাবে সম্ভব। আমাদের যে ফর্মুলা দিয়েছে তাতে আমরা এক্সপোর্ট ইউএস এর এক্সপোর্ট বাংলাদেশে বাড়াতে পারি। কিভাবে বাড়াতে পারি? আমরা ট্যারিফ কমিয়ে দিয়ে বাড়াতে পারি। তখন সমস্যাটা কি, যদি আমরা আপনার দেখেন যে ট্যারিফ বাড়াতে পারি আমরা কিভাবে বা কমাতে পারি কিভাবে। আমরা ট্যারিফ কমাতে পারি আমরা যে MFN বেসিসে, মোস্ট ফেভার্ড নেশন বেসিসে। এখন সেখানে কোশ্চেন হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ইউএস এর জন্য বাড়াই, এটাতে আবার WTO কমপ্লেন হওয়ার সম্ভাবনা থাকে আর কি, মানে ওই পথে হাঁটতে পারছি না। আবার আরেকটা ওয়ে আছে যে ইউএস আমাদের দেশে কি এক্সপোর্ট করবে সেই প্রোডাক্টগুলোতে কমাতে পারি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র র্যান্ডমলি ট্যারিফ কমিয়ে কোনো লাভ নেই। আপনি যদি বলেন যে ইউএস ওই সব প্রোডাক্টের বাংলাদেশের ডিমান্ড আছে কিনা, হাই ডিমান্ড আছে কিনা, যদি ডিমান্ড থাকে দেন ট্যারিফ কমিয়ে হয়তো বা কিছুটা বাড়ানো যাবে। এটা গেল একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জের পাশাপাশি অপরচুনিটি। আমি যদি বর্ডারে ট্রেড কস্ট কমাতে পারি, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট ফুলি কমপ্লাই করে, তাহলে আমাদের সক্ষমতার জায়গাটি তৈরি হবে। এটা আমাদের ফিউচারে যে চ্যালেঞ্জগুলো আসবে এটা মোকাবেলা করতে পারবো আমরা আর কি। এটা আর আরেকটা ইস্যু না বললে নয় যে আমরা এখন ফেস করছি, আপনার জানেন যে বিভিন্ন দেশের সাথে FTA হচ্ছে। বাংলাদেশ সরকারের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি ইস্যু এটা। জাপানের সাথে 5th রাউন্ড নেগোসিয়েশনে গেছে। নেগোসিয়েশনে গেলে এই ইস্যুগুলো তখন আসে। তো আমাদের দেখা যাচ্ছে যে এই যে আমি দুটো রিপোর্টের কথা বলবো। 2015 ন্যাশনাল ট্রেড এস্টিমেট রিপোর্ট অন ফরেন ট্রেড ব্যারিয়ার্স, আরেকটা আছে 2024 স্পেশাল 301 রিপোর্ট। এই রিপোর্টে যে ইস্যুগুলো অ্যাড্রেস করা আছে
সেগুলো আমাদের মোটামুটি বাংলাদেশের গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে যতগুলো স্টাডি করা হয়েছে স্টাডিগুলো তো মোর অলমোস্ট এসেছে। এখন এইগুলো আমরা যত দ্রুত অ্যাড্রেস করতে পারবো তত আমাদের জন্য ইকোনমিতে পজিটিভ ভূমিকা রাখবে এগুলো। যেমন আমাদের যদি একটা ইস্যু উদাহরণ দিই, যে আমি WTO নন কমপ্লায়েন্ট কিছু ইস্যু আছে, তো সেই ইস্যুগুলো অ্যাড্রেস করলে আমরা WTO একটু কমপ্লায়েন্ট হতে পারবো, প্লাস ইনভেস্টররা আমরা অ্যাট্রাক্ট করতে পারবো বেশি করে আর কি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি এটা ফোকাস করি সব জায়গায়, আমাদের ট্যারিফ রিলেটেড যতগুলো অ্যানোমিলি আছে আমরা চেষ্টা করেছি ন্যাশনাল ট্যারিফ পলিসি 2023-তে অ্যাড্রেস করার জন্য আর কি। তো এটা শুধু এই ইউএসএর ইয়েকে টার্গেট করে নয়, যে আমরা চাইলে র্যান্ডমলি ট্যারিফ কমাতে পারি না, এটার কিছু অ্যানালাইসিস আছে। যেমন একটা এক্সাম্পল দিই, যে ইউএসএ প্রোডাক্ট লেভেলে অ্যানালাইসিস দরকার আমরা যখন এই ধরনের কোনো সিদ্ধান্ত নিব। যে আমরা প্রোডাক্টগুলো দেখি যে ওইগুলোতে কাস্টম, আমরা আপনারা ট্যারিফ সম্পর্কে জানেন যে মেইনলি কাস্টম ডিউটিটাকে ট্যারিফ বলা হয়, বাট বাংলাদেশে এর সাথে HDRD থাকে। তো এইগুলো যখন কমাবো তখন বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যাবে যেগুলোতে কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলার ডিউটি নেই, কিন্তু সেখান থেকেও রেভিনিউ আসছে। মানে এটা একটা 2.1% বা সামথিং রেভিনিউ আসে, ইউএস এর কথা বলছি। এখন আসলে এই জাতীয় প্রোডাক্টে রেভিনিউ পাওয়ানোর সুযোগ নেই, অলরেডি জিরো আছে আর কি। তো আর থাকলো কি, ইউএস এর যদি হাই ডিমান্ড থাকে সেই প্রোডাক্টে রেভিনিউ কমলে হয়তো লাভ হবে আর কি। তো মোটামুটি আমি এই যদি করি যে ট্যারিফ কমানোর ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ট্যারিফ পলিসিতে যে নির্দেশনাগুলি দেওয়া আছে, এটা বিশেষ ভাবে এগুলো ফলো করে যদি করা হয় তাহলে বাংলাদেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ লাভবান হবে এবং যৌক্তিক হবে এটা আর কি, আমি মনে করি। আর তার সাথে সাথে এই এখন সরকারের উচ্চ পর্যায় থেকে যে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে, এবং আমি যতটুকু জানি একটা হাই পাওয়ার টিম যাবেন, তো তারা ডিটেলটা জেনে আসবেন যে কি ডিসকাশন হবে আর কি। তো তারপর সম্ভবত অ্যাকশন নেওয়াটা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মামুন সাহেব। আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে এই ধরনের ট্যারিফ হাইকের ফলে মানুষের কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে, আসল সিনারিটা কি, এবং কোথায় কোথায় আমরা ট্যারিফটাকে বাড়াতে কমাতে পারি, তো সেই সম্বন্ধে একটা ধারণা আমরা পেয়েছি সেখান থেকে। আমি খুব বেশি বিস্তারিত আলোচনা এখন যাচ্ছি না, আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার শামস মাহমুদ, এখানে মাহমুদটা মনে আছে, শামস মাহমুদকে তার বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জাস্ট মানে একজন ব্যবসায়ী হিসেবে এই যে সিচুয়েশনটা এখন আমরা দেখছি এটা নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে যে জিনিসটা স্যার যেটা ওনার প্রেজেন্টেশনে যেটা উঠে আসছে যে এখানে মেইন ইস্যু ডেফিসিট, মানে ইট ইজ নট ইম্পোর্ট এক্সপোর্ট, দ্যাট ইজ নট দ্য মেইন কনসার্ন। যদি ওটা থাকে এখানে মানে অনেকগুলো ক্যাচ 22 সিচুয়েশনের মতন এখন সামনে আমাদের চলে আসবে। এক নম্বর হলো যে আপনারা যদি নিউজ পেপার পড়ে থাকেন আপনারা রিসেন্টলি দেখবেন যে অনেকে বলছে যে চায়নার একটা স্পিল ওভার এফেক্ট চলেছে বাংলাদেশে, যেহেতু ডাইরেক্টলি এক্সপোর্ট করতে পারবে না, ওই মানে চায়নার টোটাল যে এক্সপোর্টটা করছে এখন আমেরিকায়, এটার কিছু অংশ এখন বাংলাদেশে চলে আসবে। এখন যদি আসে এখানে আমার তো এক্সপোর্ট পারবে, এখন যদি এক্সপোর্ট পারে আমার তো এই ট্যারিফটা অ্যাকচুয়ালি একটা ডেফিসিট, আমার ডেফিসিটটা আরো বাড়বে, তো তখন তো নেগোসিয়েশন করতে আমার কষ্ট হবে। সো এখানে একটা ক্যারেন্ট্রুম মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এন্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ফিগারগুলো নিয়ে আমরা কথা বলছি, এখানে কিছু মানে বিজনেস, মানে আমি ধরেন এজেন্সিগুলোকে দোষ দেবো না, কারণ ওনারা ব্যবসার সাথে ডাইরেক্টলি ওনার সম্পর্ক নেই। যেমন ফর এক্সাম্পল আমাদের সেক্টরে যখন আমরা ধরেন এই ট্যারিফের পরে যখন আমরা টেবিলগুলো নিয়ে বসলাম, তখন দেখলাম যে এখানে কটন নিয়ে কথা হচ্ছে, এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে, তারপর গাড়ি এইসব জিনিস নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সরকার থেকে কেউ ওটা মেনশন করে না, মানে কোথাও নেই। কিন্তু আপনারা দেখলেই দেখবেন যে যেমন ফর এক্সাম্পল জেনারেটর,
হ্যাঁ, জেনারেটর, ক্যাটারপিলারের জেনারেটর, এটা কিন্তু ডাইরেক্ট আমরা বাংলাদেশে আনি না। আমরা সিঙ্গাপুরে ওয়্যারহাউজিং হয়, আমরা এলসি খুলি সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। তো আমার অফিসিয়ালি কিন্তু আমি সিঙ্গাপুর থেকে আমদানি করছি, আমি কিন্তু ইউএস প্রোডাক্ট, হ্যাঁ, কিন্তু ওই আমেরিকান কোম্পানি সিঙ্গাপুরে ওয়্যারহাউজিং করে। সিমিলারলি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ফায়ার স্প্রিংকলার সিস্টেম আছে, তখন ফায়ার ডোর যেগুলো হয়, এটা আমরা দুবাইয়ের একটা আমেরিকান কোম্পানি আছে, ওনাদের থেকে মেনলি ইম্পোর্ট করে থাকি। তো যখন ট্রেড ফিগার দেখবেন যে এটা দুবাই থেকে আমরা ইম্পোর্ট করছি, বাট এটা কিন্তু একটা ইউএস কোম্পানি যে অপারেশনস করছে ইন দুবাই। সো আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম, এরকম অনেক অসংখ্য জিনিস আছে যেটা ডাইরেক্টলি করছে না। সো এখানে নেগোসিয়েশন করার সময় এই জিনিসটা শুড কাম আপ, যে আমেরিকাকে অনুরোধ করা যে বাংলাদেশে যাতে একটা রেপ অফিস খোলা হয়, ইনস্টেড অফ আমি ইন্ডিয়া থেকে অথবা দুবাই থেকে সিঙ্গাপুর থেকে যেগুলো আমার না নিয়ে আসতে লাগবে, দেন অ্যাকচুয়াল ইম্পোর্ট এক্সপোর্টের চিত্রটা আপনারা পাবেন। আর I told you that tariff minimization is not an issue, is not a solution, because এখানে agriculture যদি আপনি দেখেন, গত 10 বছর ধরে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে একটা ইয়ে ছিল যেখানে রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা হয়েছিল, স্মল ফার্মার্স প্রোটেস্ট। So one of the main reasons for that was large US agriculture companies trying to enter the Indian market. তো ওখানে যখন আমেরিকান প্রাইসেস আর ভেরি হাই, হ্যাঁ, ধরেন পেস্টিসাইড থেকে কম্বাইন হারভেস্টার, মানে যেটাই বলেন, তখন যেটা হয় যে বড় যারা প্লেয়ার থাকে মার্কেটে ওরা একটা সুযোগটা পায়, কিন্তু ছোট যারা থাকে দে গেট ওয়াইপড আউট। সো বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করলে আমি এটা করতে গিয়ে ধরেন ছোট যে ক্ষুদ্র যারা চাষ করে থাকে, যারা কৃষক, ওনাদের লাইভলিহুড কামস ইনটু স্টেক। সো এইখানে কাম টু ডিসিশন, এক নম্বর। 2 নম্বর হলো যে সেম উইথ বিফ। বিফে আপনারা জানেন যে ব্রাজিলও ট্রাই করছিল বাংলাদেশের ডিউটি অ্যাক্সেস নেওয়ার জন্য। সো আমেরিকাও যেটা আমি দিই, এখানে কিন্তু এনজিও সেক্টরে যে ধরেন ছোট গাড়ি উদ্যোক্তা স্পেশালি, এখানে কিন্তু অনেক গড়ে উঠেছে। তো ওদেরও লাইভলিহুড একটা কোয়েশ্চেন মার্ক চলে আসবে। সো ইটস নট আ ভেরি সিম্পল সলিউশন, এখানে ইটস আ ট্রেড অফ। এখন এখানে যেটা আছে যে আমরা কিন্তু আমেরিকা থেকে কটন ইম্পোর্ট অনেক করি। And cotton যে জিনিসটা প্রবলেম যেটা হলো, কটন ইজ নট লাইক আ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এটা কিন্তু কোকোকোলা না যে আপনি আমাকে বলবেন যে আমেরিকান কটনের কনজাম্পশন বাড়াতে, এটা ওভারনাইট। মানে কটনের এক একটা রিজনের কটনের এক একটা প্রপার্টি থাকে। আমি যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কটন নিয়ে কাজ করি, আমি যখন শার্ট বানাই অথবা প্যান্ট বানাই, যাই করি, ফ্যাব্রিক যখন বানাই, ওটার কিছু প্রপার্টি থাকে, যেমন অ্যাবজর্পশন ক্যাপাসিটি, কত ডার্ক হবে, কত লাইট হবে, ডিপেন্ডস অন দ্য প্রপার্টি অফ কটন। যেমন ব্রাজিলিয়ান কটন you can make very dark shade, এটা একটা ডিফারেন্ট ইয়ে। তো এটা আমরা ইউএস কটন থেকে করতে পারি না। সো ওটার জন্য মার্কেট, কারণ কটনের উপর কিন্তু ডিউটি নেই বাংলাদেশে। সো আপনি দেখবেন যে আমরা ডিউটি না থাকার সত্ত্বেও আমেরিকান কটন কিন্তু ইজ নট দ্য নাম্বার 1 ডেস্টিনেশন ফর কটন আমরা এখানে আমদানি করি। তারপরে এখানে R&D অনেক জিনিস থাকে যেটা ধরেন মানে আমরা ইউএস কটনে করতে পারি না। সো এরকম অনেক সিচুয়েশন। সো ইম্পোর্ট অফ কটন উইল নট অলসো বি আ সলিউশন। And as it is, এই ট্রাম্পের ট্যারিফের মেইন যে ইমপ্লিকেশন অলরেডি হবে, ওটা হলো যে ও যা করেছে এটার অলরেডি there will be some inflationary effect in the domestic US market, which means আগে আমি যে কনজাম্পশন ছিল কনজাম্পশন কমে যাবে। তো কমলে তার মানে আমি আগে আমার যে দুটো টি শার্ট কিনতো, ও এখন একটা কিনবে। অলরেডি কিন্তু আমি অলরেডি একটা ব্যাকফুটে ডিসঅ্যাডভান্টেজে চলে গেছি আমি। তো তার মানে কি, আমার যদি ওইটাই হয় আমেরিকাকে আমি 100টা টি শার্ট ধরে এক্সপোর্ট করতাম, এখন আমার 80টা এক্সপোর্ট করতে লাগবে। তার উপর আমার বায়ার আমাকে, যেমন আমার অলরেডি হয়েছে, আমার আমেরিকান বায়ার আমার থেকে 5% ডিসকাউন্ট নিয়েছে অলরেডি। হ্যাঁ, এখন ডিসকাউন্ট যখন নিল, এখানে আমি ডিটেলসে গেলাম না, মানে এটার ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন থেকে আমার উপর। অ্যাট দ্য সেম টাইম এই চায়নারও তো তার মানে 20% ওখানে রিডাকশন হয়েছে, মানে সব দেশগুলোরই রিডাকশন বিকজ অফ ইনফ্লেশনারি এফেক্টস ইনসাইড দ্য ইউএস মার্কেট। তো চায়না এখন কি করবে, ভিয়েতনাম কি করবে, শ্রীলঙ্কা কি করবে, ওরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে যাবে। আমার যেটা 50%-এর উপর মেইন যে মার্কেট, বাংলাদেশে আমরা কাজ করে থাকি, এখন ওখানে একটা প্রাইস ওয়ার হবে। বায়ার বলবে যে $1 জায়গায় 80 সেন্টে তুমি আমাকে এটা দিবা। হ্যাঁ, এটা হলো বায়ার আমাকে বলবে। তারপর যখন অর্ডারটা এখানে আসবে, কারণ যারা আমেরিকার সাথে কাজ করতাম, আমরা যে 6 বিলিয়নের যারা কাজ করতাম, আমাদের তো এখন এক্সেস ক্যাপাসিটি ফ্যাক্টরিতে। হ্যাঁ, কারণ ওখানে অর্ডার কমে গেছে। এখন আমরা নিজেরাই নিজে আগে মারামারি করবো, মানে আমার সাথে অন্য একটা গার্মেন্টস
ও বলবে আমি এটা 50 টাকা করবো, আমি বলবো ভাই এটা 40 টাকা আমি করবো, করতে করতে নিজেরা প্রাইস কমাবো, যেটা হচ্ছে মানে অলরেডি ইট হ্যাজ স্টার্টেড। হ্যাঁ, এটাও হচ্ছে। প্লাস বায়াররা এখন যেমন 5% যে ডিসকাউন্ট ছিল আমার থেকে, আমি রাজি হয়েছি, বিকজ আমাকে স্ট্রেট বলা হয়েছে যে আপনি দিলে দেন, তাদের আমি ক্যান্সেল করে দেবো। আমি অলরেডি র মেটেরিয়ালস কিনে ফেলেছি, আমার ব্যাংকের পেমেন্ট আসছে, সামনে ঈদের মাস আসছে, আমার ওখানে বোনাসের কোয়েশ্চেন আসছে, সো আই ওয়াজ ফোর্সড টু টেক দিস অর্ডার 5% ডিসকাউন্ট, আমি রাজি হয়েছি। এখন এখানে আরেকটা জিনিস রিয়েলাইজ করতে লাগবে যে 5% আমি একবারে দাম কমাতে পারি, কিন্তু বায়ার যখন আমার পরে মানে আমি 1 বছর পরে যদি আমি প্রাইস বাড়াতে চাই, আমার কিন্তু 5% বাড়াতে পারবো না, আমি 1% বাড়াতে পারি অথবা 0.5% বাড়াতে পারি। সো এই যে ধাক্কাটা খেলাম আমি এখন, এটা কিন্তু আমার মানে এখান থেকে উঠে আসতে আমার কিন্তু মিনিমাম 2 বছর লাগবে। সো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা এন্ড দিস উইল হ্যাভ ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটির উপর একটা স্ট্রেস আসবে। এন্ড আরেকটা জিনিস হলো যে আসফার সাহেব একটা কথা বলেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে। এখানে ফেসবুক যদি আপনারা খুলে দেখবেন যে ওর নাম বারিশা হক, ওই চায়না মার্টের কি ব্র্যান্ড প্রমোটার, দেখবেন যে দুনিয়ার যত ফেক গুড আছে এটা ফেসবুকে সুন্দর করে প্রমোট করছে। হ্যাঁ, সো এখন জিনিসটা হলো যে এই টাইপের জিনিস কিন্তু আমেরিকা যখন ওই যে ট্যারিফটা দিল, দিজ আর অলসো পার্ট অফ দ্য এলিমেন্টস। হ্যাঁ, আমরা ফেসবুক খুললেই দেখবেন যে লাকস যে জিনিস জীবনে বানায় না, মানে স্টোরেজ যে জিনিস বানায় নেই, ওটা নকল প্রোডাক্ট আমরা ফেসবুকে মার্কেটিং করছি। সো দিস থিংস, এটা কিন্তু এটার সাথে কিন্তু এখানেও দেয়ার নিডস টু বি সাম চেঞ্জেস। নাহলে কিন্তু আমরা নেগোসিয়েশন করার সময় এই ফেসবুকের এগুলোই দেখাবে যে এটা এগুলো হচ্ছে তোমার দেশে, আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আছে। কারণ আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার কিন্তু একটা ফ্যাব্রিক যখন R&D করি, একটা স্টাইল করতে আমার $15,000 খরচ হয়। হ্যাঁ, এটা খালি আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, কিন্তু ব্র্যান্ড যখন ডিজাইন করে ওর কিন্তু অলমোস্ট $40,000 খরচ হয়। হ্যাঁ, তারপর যখন রেপ্লিকেশন যখন চলে আসে, তখন যখন মানুষ কিনে না, ওই যেমন মানে আমি ধরেন আমি বাংলাদেশে থাকি, কারণ আমি জানি যে দোজা মার্কেট অথবা ইয়েতে গেলে আমি একটা ফেক ইয়ে পেয়ে যাবো, অথবা রিজেক্টেড মাল, যেটা নিয়ম হলো কেটে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মেইন যে জিনিস আমি এক্সপোর্ট করি ওটা আমার কিন্তু বাইরে এক্সপোর্ট করতে লাগে। দিস ইজ দ্য প্রসিডিয়ার, কিন্তু আনফর্চুনেটলি আমরা করি না। হ্যাঁ, তো এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে এখানে ট্রাম্পের ট্যারিফের থেকে মানে আরো ভয়ঙ্কর যে জিনিস সামনে আমাদের উই হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাভ টু কাম টু ওটা হলো এলডিসি গ্র্যাজুয়েশন। এলডিসি গ্র্যাজুয়েশন দেখেন, এলডিসি গ্র্যাজুয়েশন অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, একটা হলো যে আমি আর্গুমেন্টে যাবো না যে করা উচিত না করা উচিত না, অ্যাজ ফার অ্যাজ দ্য গভর্নমেন্টের ডিসিশন আমরা গ্র্যাজুয়েট করছি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড বেসড অন দ্যাট। বাট দেয়ার আর এক্সাম্পলস, অ্যাঙ্গোলা ইজ অ্যান এক্সাম্পল, অ্যাঙ্গোলা ইজ আ ভেরি গুড এক্সাম্পল, অ্যান্ড I think Solomon Islands is another example. ওদের যে সিচুয়েশন ছিল বাংলাদেশের মধ্যে একই সিচুয়েশন, স্পেশালি অ্যাঙ্গোলা যদি বলি, অ্যাঙ্গোলায় ওদের মেইন এক্সপোর্ট ছিল অয়েল। তো যখন গ্লোবালি যখন অয়েল প্রাইস কমে গেল, তখন ওরা দেখলো যে ওদের গ্র্যাজুয়েশন করলে ওখানে কিছু স্ট্রেস আসবে। অ্যান্ড ওদের একটা সিচুয়েশন ছিল, ওনাদের বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল, ওই প্রেসিডেন্টের মেয়ে ওয়াজ ইনভলভড ইন করাপশন, ভেরি হাই লেভেল করাপশন। সো ওই ইয়েটা দিয়ে কিন্তু ওরা পোস্টপোন করেছে। সো উই ক্যান অলসো ইউজ এন এক্সাম্পল, আমাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে মানে আমি গ্র্যাজুয়েশন করবো কখন, ব্যবসায়ী হিসেবে আমাদের ইয়ে হলো যে ঠিক আছে আমি ক্রাইটেরিয়া যত ক্রাইটেরিয়া আছে দুনিয়া সব আমি ফুলফিল করলাম, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল সেক্টরের সক্ষমতা আছে নাকি এই গ্র্যাজুয়েশনটা করার জন্য, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ এখানে আমি যদি গ্র্যাজুয়েশন করে সাপোজ আমি করলাম, কালকেই করলাম, 50% অফ মাই মার্কেট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের গ্রিন ট্রানজিশন যে ইয়েটা আছে আমরা আজকে পর্যন্ত কিচ্ছু করি না। আপনি বললেই তো আমি মানে দুই দিনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাংলাদেশে করা যাবে, ইটস এ 10-year প্রজেক্ট। সো এগুলো উই হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। গ্রিন এনার্জিতে যে ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট তো সরকার আমার জন্য করছে না, প্রাইভেট সেক্টর যারা আমরা এখানে প্লেয়ার্স আমাদের করতে লাগবে। আমার যে ব্যাংকের ইন্টারেস্ট, আমি ইন্টারেস্টে কেন দিব, আমি তো সিক প্রজেক্ট, আমি তো আমাদের লং টার্ম লো কস্ট কোনো ফান্ডার অ্যাক্সেসও নেই। সো এই গ্রিন ট্রানজিশন ইজ এ কোয়েশ্চেন মার্ক, এটা কোনো ইয়ে হয়নি, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কোনো কিছু কোনো কাজ হয়নি। অ্যান্ড ডাইভার্সিফিকেশনের কথা আসছে যে ম্যানমেড ফাইবার, দিস ওয়াজ আওয়ার মেইন পয়েন্ট অফ ভিউ যে আমরা কখন থেকে বের হয়ে ম্যানমেড ফাইবারে যাবো, ভ্যালিডেশন করবো। এখন ওখানেও সেম কোয়েশ্চেন যে এই সময় আমি এত মানে হাই ইন্টারেস্টে
আমি কেন লোন নিয়ে এখন স্পেশালি এই সময়, কারণ আমেরিকান মার্কেটে আমার ওই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল ওটা কিন্তু এখন থাকবে না। তো ইউরোপিয়ান ইউনিয়নে যে প্রাইস মার্কেট যে মারামারিটা হবে, আমি কেন রিস্কটা নিব এখন, স্পেশালি শর্ট টার্ম এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে আমি কেন? আর আজকে ইনভেস্টমেন্ট করলে এটা কিন্তু আবার 3 বছর লাগবে ফ্যাক্টরিটা অপারেশন শুরু করতে। সো আমার তো আমি তো মুনাফার জন্য ইনভেস্টমেন্ট গুলো করি, আমরা ব্যবসা করি মুনাফার জন্য। সো আমার যখন দেখছি যে আমার প্রাইসটা পাবো না আমি পরে, অ্যান্ড লং টার্ম যে রিপ্রোকাশন যেগুলো থাকবে এটাতে কিন্তু ডিসকারেজ। সো আমাদের যে মানে মেইন আমরা বলতে পারি যে উই ওয়ান্ট ডাইভার্সিফাইড প্রোডাক্টস। এটা 2008 সাল থেকে আমি চেম্বারে আসা শুরু করেছি। উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দ্য সেম থিং, আজকে পর্যন্ত কিছু হয়নি। আমার কথা হলো যে আগে আপনি ডাইভার্সিফিকেশন করে ফেলেন, 10-12টা প্রোডাক্ট আনেন, তারপরে ইউ টেল আস উই উইল ডাইভার্সিফাই এন্ড এভরিথিং। আপনারা কিছু না করে সবসময় আমরা দেখি সবাই বলে ডাইভার্সিফিকেশন হবে, এটা হবে, হ্যাঁ হবে, কিচ্ছু হবে। সো দিস থিংস উই নিড টু বি ভেরি, মানে প্রাইভেট সেক্টর থেকে উই নিড টু এমফাসাইজ যে আগে করেন তারপর আপনি বলেন এই জিনিসটা এইভাবে করতে পারেন। বাট শুরু থেকে যদি আপনারা বলেন যে আপনারা তখন ডাইভার্সিফিকেশন করবেন, এটা তো ওয়ার্ক লাইক দ্যাট। অ্যান্ড আরেকটা শুরু যে ট্যাক্সের যে জিনিসটা, ট্রাম্পের যে ট্যারিফের যে কোয়েশ্চেনটা আসছে 15%, এখানে কিন্তু একটা ভুল আছে। ইট ইজ নট 15%, 15% ইজ আ ওয়েটেড অ্যাভারেজ। আমরা যখন আমি কিছু প্রোডাক্ট ওখানে এক্সপোর্ট করি, ওখানে আমার ট্যাক্স আসতো 36%, 15%-এর জায়গায়। ওখানে ট্যাক্সটা নেওয়া হয় যখন স্ট্রেচ জিন্সের প্যান্ট যখন আমি এক্সপোর্ট করতাম, ইলাস্টাইন কন্টেন্টের উপর কত পার্সেন্ট কন্টেন্ট আছে ওটার উপর ট্যাক্সটা ওরা ইম্পোজ করতো। সো ইট রেঞ্জ ফ্রম 18 to 36%, অ্যান্ড ওগুলো ছিল ভ্যালুয়েটেড প্রোডাক্ট। এখন যেটা হয়েছে এই ধরেন যে ট্যাক্সটা এখন দেওয়া হয়েছে, এটার কারণে আমাদের কয়েকটা আইটেম যেমন ভ্যালুয়েটেড যে কন্টেন্ট গুলো করতাম এগুলো আমেরিকান নন কম্পিটিটিভ হয়ে গেছে অলরেডি। একটা ছিল আউটারওয়্যার জ্যাকেট, ওই কলম্বিয়ার মোটা মোটা স্কিন জ্যাকেট যেগুলো ছিল, এটা আমরা আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে বিকজ লেবার ওয়াজ চিপ, আমরা ভিয়েতনাম থেকে কম্পিটিটিভ ছিলাম। ওটা কিন্তু ওভারনাইট ইজ গন। সো এখানে একটা প্রবলেম আমরা ফেস করবো। আরেকটা হলো সুট ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে অনেকগুলো গড়ে উঠেছিল, আর ওখানে একটা সমস্যা আছে যে 100% অফ দ্য র ম্যাটেরিয়ালস ওয়ার ইম্পোর্টেড, আইদার ফ্রম তাইওয়ান, চায়না অথবা ভিয়েতনাম থেকে আমরা ইম্পোর্ট করতাম, 100% ইম্পোর্ট করতাম। তো ওইখানে আমাদের কম্পিটিটিভ এজ এখন চলে গেছে। আর ভিয়েতনামের যে অ্যাডিশনাল যে ট্যারিফটা, ওরা কিন্তু আফগান হিসাবে একটা কথা বলেছে খুবই ইম্পর্টেন্ট, যে লজিস্টিক্স দিয়ে হ্যাঁ ওরা কিন্তু কাভার করবে, এফিসিয়েন্সি দিয়ে কাভার করে ফেলবে ওটা, যেটা আনফর্চুনেটলি আমরা করতে পারবো না বাংলাদেশে। সো এই জিনিসগুলো আর ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা জিনিস আমি একটা পয়েন্ট আছে, এটা হলো যে দ্য এন্টায়ার আউটকাম যেটা হবে এই ট্যারিফের ইমপ্লিকেশনের, এটা হলো যে অন দ্য নেগোসিয়েশন, হাউ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট নেগোসিয়েটস উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাজ ফার অ্যাজ মানে আমরা যেটা মানে আন্দাজ করতে পারছি এবং আমাদেরকে বলা হয়েছে অনেক জায়গা থেকে, যে ট্রাম্প হ্যাজ বেসিক্যালি টার্গেটেড চায়না, দ্যাট ওয়াজ দ্য মেইন টার্গেট, অ্যান্ড দ্য হেভি ইন্ডাস্ট্রি, নট দ্য সফট ইন্ডাস্ট্রি, আমাদের দ্য সফট ইন্ডাস্ট্রি। সো আলটিমেটলি ভিয়েতনাম অ্যান্ড বাংলাদেশ এখান থেকে হ্যাঁ অ্যাডিশনাল ট্যারিফ দিয়েও কিছুটা হলে একটু রেহাই পাবো আমরা, বাট দ্যাট ইজ নট দ্য সলিউশন। এখানে লং টার্ম ইমপ্লিকেশন আমাদের করতে লাগবে, কারণ আমাদের খুব বাজে অভ্যাস আছে মানে বাংলাদেশে, ওটা হলো যে যখন বিপদ আসে আমরা অনেক এফিসিয়েন্ট হয়ে যাই, যখন বিপদটা কেটে যায় আমরা উই গো ব্যাক টু দ্য সেম সিস্টেম। কারণ কোভিডের সময় ধরেন আমরা মিটিং করতাম জুমে, উইচ ইজ দ্য এক্সেলেন্ট থিং, আমরা সরকারের সাথে মিটিং করতাম জুমে, সব এজেন্সির সাথে জুমে মিটিং করতাম, ওটা ঠিক হয়ে গেল, তারপর কিন্তু জুমে কোনো মিটিং হয় না, ইট ওয়াজ সো এফিসিয়েন্ট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভালো জিনিস মানে যখন বিপদ থেকে বের হয়ে যায় আমরা ভুলে যাই যে আগে কি হয়েছে। সো এই জিনিসটা যাতে না হয়, অ্যান্ড এই ট্রাম্প এই ট্যারিফের পরে সরকারের কিছু সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে আরো আতঙ্কিত করছে দেন ট্রাম্পের ট্যারিফ। এক নম্বর হলো 33% গ্যাসের দাম বৃদ্ধি। আমি যে ম্যানমেড ফাইবারের ফ্যাক্টরি করব নতুন করে, আমি এক্সিস্টিং ফ্যাক্টরি 30 টাকা দিবে আর নতুন ফ্যাক্টরি 40 টাকা দিবে, তো আমি কি জন্য ওটা করবো? ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইটস ভেরি ব্যাফলিং। আপনি একটা বড় একটা ইনভেস্টমেন্ট সামিট, সুন্দর করে একটা ইনভেস্টমেন্ট সামিট করেছেন, ওইটার পরে এখন যেটা হবে যে সাপোজ একটা ফরেন ইনভেস্টর আসলো, উনিও একটা গার্মেন্টস করলো, আমি পে করবো 30 টাকা গ্যাস, ও পে করবো 40 টাকা গ্যাস, তো এটা কিভাবে হয়? তো এইসব ডিসিশন ইজ নট গুড ফর ইনভেস্টমেন্ট অলসো, লং টার্ম রিপোর্ট আসলে দেখতে লাগবে।
তারপর আইতে হলো যে আমার বর্ডার ইন্ডিয়ার যে ইয়ার্ন ইম্পোর্ট বন্ধ করে দিল। রিজন কি দিল? রিজন দিল যে ইন্ডিয়া অনেক কম দামে পড়ছিল, হ্যাঁ, দাম করে বাংলাদেশের দাম পড়ছিল। তো একই জিনিস, বিকজ ফর এক্সাম্পল আমি যখন ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার করি, ইন্ডিয়াতে আমার থেকে 60 সেন্ট কমে ফ্যাব্রিক বাংলাদেশে আসে। এখন জিনিস হলো যে আমি R&D করে আমি এখন টার্কিতে ফ্যাব্রিক এক্সপোর্ট করছি, পাকিস্তানে ফ্যাব্রিক এক্সপোর্ট করি, I am remaining competitive. আমার তো সরকারের প্রোটেকশন দিয়ে এভাবে তো হয় না। অ্যান্ড দ্য মোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসে যে এত বছর পরও যদি এসব প্রোটেকশন মেজার দিতে লাগে, দেন ইটস ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা চলে আসে যে ট্রাম্পের ট্যারিফের পরে যেখানে আমার সাপ্লাই চেইন শুড বি ভেরি ফ্লেক্সিবল, অনেক মানে করে আমি কিভাবে এফিসিয়েন্ট হবো, ওইখানে এরকম একটা জিনিস করা ইট ওয়াজ টোটালি অ্যান্টি বিজনেস। এটা একটা স্পেসিফিক একটা গ্রুপের স্বার্থ রক্ষা করার জন্য এটা খুব বড় একটা ভুল হয়েছে আমি মনে করি, কারণ এটা ডক্টর ইফেক্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলে আসবে। ওখানে এমন আবার আর্গুমেন্ট দেওয়া হয়েছে যে ইন্ডিয়া থেকে 1 ট্রাকের জায়গায় 5 ট্রাক মাল ঢুকে যেত। সো আবার বলছে যে ওখানে ইনসেন্টিভ পেত না, দ্যাটস ওয়াই ওরা চিপার ছিল। আর জিনিসটা হলো যে আপনি যখন ইনসেন্টিভ নেবেন আপনার এক্সপোর্ট ডকুমেন্ট জমা দিতে লাগে, জমা দেওয়ার পরে আপনাকে সরকার ইনসেন্টিভটা দেয়। তো 1 ট্রাক ঠিক আছে আমি বুঝলাম যেটা ডিক্লেয়ার করে পাঠানো হয়েছে বাংলাদেশে, তো 4 ট্রাক তো ইনসেন্টিভ পাবে না। সো তার মানে কি, মানে ওকে লসে বিক্রি করবে বাংলাদেশে। আর এখানে আরো বড় যে জিনিসটা হলো যে ইউ আর অ্যাকিউজিং দ্য এনবিআর অফ ইনকম্পিটেন্স, যে ওরা মানে এই সাইডও করছে না, ইন্ডিয়ান সাইডও আপনি বলছেন যে ওরাও একই ইনকম্পিটেন্ট। সো এই জিনিসগুলো, এসব জিনিস ক্যানট বি গুড ফর বিজনেস, এগুলো কিন্তু আমাদের বলতে লাগবে। আর আমি শেষ করতে চাই একটা জিনিস দিয়ে, যে পজিটিভ একটা নোটে আমার মনে হয় যে ট্রাম্পের ট্যারিফটা বাংলাদেশের জন্য একটা বড় একটা উপকার করবে। ওটা অলরেডি কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ওটা হলো যে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমেছে, অয়েলের দাম কমেছে, কমোডিটির দাম কমেছে, কটনের প্রাইস কমেছে। সো ওভারঅল যে ইকোনমিক স্ট্রেস যেটা আমরা ফোর্সি করছি ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য, এটাকে নেগেট করবে এই জিনিসটা। সো দিস ইজ ইন আ ওয়ে এখন ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট হাউ দে ক্যাপিটালাইজ অন দিস অ্যান্ড কিভাবে নেগোসিয়েশনটা হয়। অ্যান্ড আমাদের ওই যে এনার্জির যে প্রবলেম ছিল, এটা কিন্তু অনেকখানি কিন্তু ইনফ্লেশনের এফেক্টে আমার মনে হয় যে আমি আশা করবো সরকার যদি ঠিক করে ইয়েটা করতে পারে, সাপ্লাই চেইন ঠিক করতে পারে, তাহলে কিন্তু ইনফ্লেশনেরও কিন্তু কমে যাবে, তো জিনিসপাতির দামও কিন্তু কমা উচিত। সো এইটুকু বলে আমি শেষ করবো। ধন্যবাদ, সরি টাইম নিয়েছি আমি একটু। Thank you, Shams bhai. Actually, that's why I love to talk with the practical people, যারা হাতে কলমে কাজ করে। মানে আমাদের কথাবার্তা অনেক সময় এতটা সুপারফিশিয়াল শোনায় যে আসলে সেখান থেকে আমরা মিডটা কিছু খুঁজে পাই না, আসলে এখানে টেক ওয়ে মেসেজটা কি। কিন্তু শামস ভাই যেগুলো বললেন একদম রিয়েল প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্সের কথা, দিস আর ইম্পর্টেন্ট থিংস দ্যাট আমাদের মাথায় রাখা উচিত। তো আমি বেশি সময় নষ্ট না করে এখন একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে চলে যাবো। উই হ্যাভ 15 মিনিটস ফর দ্যাট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অবজারভেশন থাকে, কোনো মন্তব্য থাকে, আপনারা করতে পারেন। প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমি সেই প্রশ্নটা নিব, এবং কোনো কাউকে যদি ডিরেক্টেড প্রশ্ন করতে চান সেটাও করতে পারেন প্লিজ। ওখানে একটা মাইক দিলে মনে সুবিধা হয়। মাইক আছে? আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাউসার ইসলাম আলী। আমি অর্থনীতি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে পোর্ট এফিসিয়েন্সি বা শিপমেন্ট এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালটা নিয়ে বেশ কথা হচ্ছিল যে এটা একটা আমাদের এদিকটায় যে একটা দুর্বলতা আছে এটা কাটাতে ভূমিকা রাখবে। এটা ছাড়া মানে এই টার্মিনালটা ছাড়া আমরা এইদিকে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য আর কি করতে পারি। দেখা যায় যে আমি দেখলাম যে আমাদের অনেক প্রোডাক্ট আমরা দেশের থেকে সরাসরি ইম্পোর্ট না করে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি কস্ট কমানোর জন্য। তো এই দেশে এই ইম্পোর্টের কস্টগুলো কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আর এই যে টার্মিনালটা এফিসিয়েন্সি টার্মিনালটা ফুললি অপারেট হলে কতটা কি আমাদের একটা ভূমিকা রাখবে এই কাজটা করার ক্ষেত্রে। Thank you. Can you answer this one? No, I'm not the right person to answer this question. Yeah, sure. আচ্ছা ধন্যবাদ। আমি ইনফ্যাক্ট লজিস্টিক্স পলিসির একটা মেম্বার ছিলাম। সো
এইটার আনসারটা হলো যে আপনি যেটা বলেছেন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, লজিস্টিক্স ফর সাম রিজন আমরা বলি না। এটার একটা বড় একটা নেগেটিভ যে জিনিসটা, ওটা হলো যে ওয়ার্ল্ডে দুটা দেশ আছে, একটা হলো বাংলাদেশ, একটা হলো মায়ানমার। এই দুটা দেশ পোর্ট অথরিটি পোর্ট অপারেট করে, ম্যানেজ করে, সবকিছু করে। অ্যান্ড এটার একটা এক্সাম্পল আমি যদি দিই, যেমন ধরেন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এটা বাংলাদেশ সরকার ইনভেস্টমেন্ট, ওনারাই ওটা অর্থায়ন করে, ওনারা ওটা বানিয়েছে, ওনারা ওটা বোর্ডে বসে, ওভারসি করে। বাট একটা প্রফেশনাল কোম্পানি ইন্টারকন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল চেইনকে ওনারা দায়িত্ব দিয়েছে তুমি ম্যানেজমেন্ট করবা। হ্যাঁ, তো দে ডু ইন আ ভেরি নাইস ওয়ে। ওখানে যে প্রফিট করে ওটা সরকারও পায়, সবাই পাচ্ছে। কিন্তু আমরা পোর্টে আনফর্চুনেটলি, হ্যাঁ আমরা করছি ছোট ছোট করে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপরে কয়েকটা মার্স ছোট একটা পেয়েছে, রেডসি ওরাও ছোট একটু একটা পেয়েছে। তো মেইন অপারেশনস এখন আমরা পোর্ট অপারেট করছে। তো এই জিনিসটা আমাদের থেকেও আমরা আশা করবো। অলরেডি এটা আমরা ইনভেস্টমেন্ট সামিটে ইনফ্যাক্ট এই কোয়েশ্চেনটা আমি পোর্ট অথরিটি চেয়ারম্যানকে করেছি যে আপনাদের ডিসিশনটা কি। উনি ডাইরেক্ট কোনো আনসার দেয় না, ওনারাও চায়, কিন্তু এখানে সরকারের একটা মানে একটা ডাইরেকশন লাগবে। করলে ডেফিনেটলি এফিশিয়েন্ট হবে। কারণ এখানে একটা জিনিস আছে কি, ওই শিপিং লাইনে যখন আমরা শিপ করি, একদিন যদি এক্সট্রা লাগে, ওটা কিন্তু একটা ব্র্যান্ডের জন্য, মানে স্টোরে মালটা পৌঁছানো বিক্রি করে যদি আমি কোয়ান্টিফিকেশন করি, $1 চলে আসে। হ্যাঁ, কারণ ও যত তাড়াতাড়ি মালটা বিক্রি করে ফেলতো, ওটা রিকুপ করে ফেলবো, আবার রিইনভেস্টমেন্ট করবে। সো যত এফিশিয়েন্ট আমি হব, তত আমার এটা আমার যদি 10% ট্যাক্সও, ধর ট্যারিফও যদি অ্যাডিশনাল দেয়, আমি কিন্তু জাস্ট লজিস্টিক্স দিয়ে আই ক্যান ওভারকাম ইট অনেক ইজিলি। সো এই জিনিসটা, আর অটোমেশন তো আছে, মানে এখানে দ্যাটস অলসো কামস ইন, অটোমেশনের পার্টটা। অটোমেশন আনফরচুনেটলি আমরা দেখি যে 3টা মেশিন থাকলে 2টো মেশিন নষ্ট থাকে, একটা মেশিন থাকে, তখন এই ব্যাকলগটা ক্রিয়েট হয়। আর শাহজালাল বিমানবন্দরের আরেকটা প্রবলেম আছে আমাদের, যেমন ট্রান্সশিপমেন্টের যে ইস্যু যেটা ছিল, আপনারা দেখবেন যে নিউজ পেপারে আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয় বলছে 2000 কোটি টাকা এক্সট্রা যাবে এখন আমাদের পকেট থেকে। এখানে একটা রিজন ছিল, ওয়াই ওয়াজ ইন্ডিয়া চিপার দেন বাংলাদেশ? হ্যাঁ, এই কোয়েশ্চেনটার আনসার হলো, বাংলাদেশে আগে মানে এই জিনিসটা সিভিল এভিয়েশন কন্ট্রোল করতো। সিভিল এভিয়েশন বলে দিত যে পার কিলো কত ট্যারিফ হবে। আনফরচুনেটলি এটা কার স্বার্থে করা হয়েছে আমরা জানি না, বাট ওটা উঠিয়ে এয়ারলাইন্স এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এয়ারলাইন্স এর যা ইচ্ছা, যেমন টিকেটের ক্ষেত্রে দেখবেন আজকে 25,000 টাকা, কালকে 1 লাখ টাকা হঠাৎ করে দিল। তো সেম জিনিস যখন ডিমান্ড বেড়ে যায়, অথবা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে আমার এয়ারশিপের করতে লাগে, দামটা ধাপ ধাপ করে বাড়তে থাকে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ এয়ারলাইন্স নির্ধারণ করে কার্গোর রেট কত হবে। ইন্ডিয়াতে এখনো কিন্তু ওরা সিভিল এভিয়েশন যে কর্তৃপক্ষ আছে, ওরা ডিসাইড করে যে দিস ইজ দ্য রেট। সো ওটার জন্য বাংলাদেশ থেকে ওখানে পাঠিয়েও আমরা এক্সপোর্ট করলে অলমোস্ট 25 থেকে 30% চিপার আমরা করতে পারতাম। সো এই জিনিসটা আমরা আশা করবো সরকার যাতে এটা আমলে নেয়, এবং ওনারা যাতে এটাতে কাজ করে, আগে যাতে গভর্নমেন্ট ডিসাইড করবে কার্গো রেট কত হবে ইনস্টেড অফ দ্য এয়ারলাইন্স। দিন বা মামুন কিছু অ্যাড করতে চাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। জাস্ট কিছু আচ্ছা, আমরা আসছি এই প্রশ্নের উত্তর একটু দিচ্ছি। মানে জাস্ট টু সাপ্লিমেন্ট ওনার এরিয়া থেকে, আসলে সরকার নানানভাবে চেষ্টা করছে যে এই ইয়েগুলো প্রসেসগুলোকে সিম্পলিফাই করার জন্য। আমি একটা জিনিস শুধু মেনশন করতে চাই, যে আপনারা শুনলে হবেন যে ন্যাশনাল যে ট্রেড ফ্যাসিলিটেশন কমিটি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আর ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টটার মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। তো সিঙ্গেল উইন্ডো হচ্ছে মানে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট রিলেটেড সমস্ত ইস্যু সলভ করা আর কি। তো এটা সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো এজেন্সি জড়িত আর কি। তো কাস্টমসের লেভেলে প্রিপেয়ার, অ্যান্ড আদার এজেন্সিগুলো এখনো সেভাবে প্রিপেয়ার্ড হয়নি আর কি। তো এইটা ফুল ইমপ্লিমেন্টেশন হলে আমরা আশাবাদী যে এখানে অনেক ট্রেড কস্ট কমে যাবে। ট্রেড সিঙ্গেল উইন্ডো কিন্তু তখনই বলা হবে যে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে একজন ব্যবসায়ী সমস্ত ধরনের সুবিধা পাবে, এটা একটা আশার কথা। আর লজিস্টিক পলিসির কথা বলছিলেন উনি, এটা মানে খুবই ভালো। মানে মেইন থিমটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেইনের হোল ইস্যুতেই হচ্ছে কস্ট কাটিং এর সুযোগ আছে, এবং
ওনাদের সাথে মানে আগের থেকেই আমি বলবো যে ভালো ইন্টারাকশন হচ্ছে এখন, তো সেগুলো আমার মনে হয় পজিটিভ ইম্প্যাক্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রশ্ন করছিলেন, মানে আপনি একটু দাঁড়িয়ে একটু প্রশ্ন করেন। ইম্পোর্টের বিষয়টা একটু মানে ক্লিয়ার করুন, কোনো সমস্যা ব্যবসায়ীদের জন্য কোনো সমস্যা হবে না, বা তুলা ইম্পোর্টটা বন্ধ করে সরকারের মানে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখছেন? সুতা না তুলা? সুতা। তুলা থেকে এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন একটু ব্যাখ্যা করুন, বুঝিনি। না, এখানে যেটা হলো যে ট্রাম্পের ট্যারিফের কারণে, হ্যাঁ, এখন তো ধরেন আমাদের কনস্ট্রাকশন হয়ে গেছে, মানে আমার এখন যত এফিশিয়েন্টলি মানে আমি ম্যানুফ্যাকচারিং করতে পারবো, আমার তো ওদিকে দেখতে লাগবে, খরচ কমিয়ে কিভাবে আমি ভায়াবল ভাবে ম্যানুফ্যাকচার করতে পারবো। তো এখন যখন আমার একটা অপশন যখন আপনি বন্ধ করে দিলেন, হ্যাঁ, তো আগে ধরেন আমি ইন্ডিয়া থেকে ইয়ার্ন নিয়ে আসতাম, তো এখন ওটা বন্ধ হয়ে গেল আমার জন্য, আমি বাই সি আনতে লাগবে। বাই সি আনলে সমস্যাটা কি বলি আপনাকে, ছোট ছোট আপনারা যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা টেক্সটাইল নিয়ে কথা বলেন, আমরা সবাই ধরে নিই যে সবার এক্সপোর্ট 1000 কোটি টাকার উপরে, 2000 কোটি টাকার উপরে, এটা কিন্তু না। বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি যদি খালি বলি, আমাদের অ্যাক্টিভ মেম্বার 2000-এর মতন আছে, এদের 850 গার্মেন্টস হলো এসএমই এর মধ্যে পড়ে। হ্যাঁ, এখন যে লার্জ ইন্ডাস্ট্রি যে ওর যে সক্ষমতা, ব্যাংকের সাথে যে রিলেশনশিপ থাকে, এই এসএমই যারা আছে এদের কিন্তু ওই একই রিলেশনশিপ নেই। তো ওরা যেটা করতো, ওদের ইনভেন্টরি ফ্যাক্টরিতে যে মাল যেটা স্টক করা থাকতো ওটা কমিয়ে ইন্ডিয়া থেকে ধরেন 10 টন মাল, 20 টন মাল এভাবে নিয়ে আসতো। হ্যাঁ, আমি আজকে যদি ফোন করে বলে দিই 3 দিন পরে আমাকে ট্রাক দিয়ে ওরা পাঠিয়ে দিত। সো আমার ইনভেন্টরি আমার স্টোরেজ করতে লাগতো না, আর আমি তো ওই 10 টনের বেশি ধরেন আমার ক্যাপাসিটি নেই করার। কিন্তু এখন যে সমস্যা হবে, ওরা যখন আনতে যাবে ওই বাই সি, তখন ওর একবারে 100 টন 150 টন এরকম মানে কনসেন্ট্রেট করে আনতে লাগবে, ওখানে কস্ট অবভিয়াসলি ইনক্রিজ করবে। হ্যাঁ, তো এখানে যেটা হবে, ব্যাংকের যে টাকা যে আমি যে কিনলাম আমার টাকাটা আটকে থাকবে ব্যাংকে, সো এটা আমাকে ফাইন্যান্সিয়ালি হার্ট করবে একটু। আর ছোট ইয়েদের সাথে নেগোশিয়েট করতেও তখন অসুবিধা হবে, কারণ ওর তো সক্ষমতা নেই। হ্যাঁ, আবার যদি ছোট ইয়ে থাকে, ধরেন কন্টেনার থাকে, ধরেন একটা কন্টেনারে 3-4টা ফ্যাক্টরির মাল একবারে ঢোকাবে, তো কনসিডারেশন করতেও কিন্তু স্পিড টু মার্কেট যেটা, এখানে আমরা একটা আমাদের অসুবিধা হবে। তো স্পেশালি এই সময়, মানে এটা আপনি করেন ঠিক আছে, এটা 6 মাস পর করেন, 1 বছর পর করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সময় এই ট্রাম্পের ট্যারিফের পরে এই জিনিসটা, এই সিদ্ধান্তটা আমরা মনে করি যে উচিত হয়নি। এন্ড তার উপর আবার গ্যাসেরও দাম বৃদ্ধি করা হয়েছে, তো সব দিক দিয়ে যদি ইয়ে হয় তাহলে তো আমার কস্ট অফ ডুইং বিজনেসও বাড়ছে। এই জিনিসটা এই প্রসঙ্গে যদি একটু কার্গিল সম্বন্ধে বলেন, যে বলা হচ্ছে যে কার্গিল যদি বাংলাদেশে একটা ওয়ারহাউস করে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, আসলে ব্যাপারটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে না, ওটা হলো কটনের ক্ষেত্রে। কটনের ক্ষেত্রে যেটা হলো যে অলরেডি কিন্তু বাংলাদেশ সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। একটা ছিল যে আগে একটা প্রবলেম ছিল আমেরিকান কটনের, ওই ডাবল ফিউমিগেশন করতে পারতো, তো ওটা কিন্তু উঠিয়ে দিয়েছে। এন্ড এখন যেটা একটা ওয়ান অফ দ্য প্রপোজাল এই নেগোসিয়েশনে থাকবে যে ওই আমেরিকান কটনের যারা এক্সপোর্ট করে ওদের ওয়্যারহাউস করা হবে এখানে। সো স্পিড টু দ্য মার্কেট, মানে ধরেন আমি চাইলেই কালকে আমার ফ্যাক্টরিতে ইউজ কটন ঢুকে যাবে। তো এই জিনিসটা ইজ এ গুড ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা উই অ্যাপ্রিশিয়েট দিস, এটা প্রো বিজনেস একটা। ইন্ডিয়ান সাবস্টিটিউট হিসেবে সেই ওয়্যারহাউসগুলো পেতে পারি না, ইন্ডিয়ান সাবস্টিটিউট হবে না, ইন্ডিয়ার যে ইয়েটা আছে ওটা আবার ডিফারেন্ট অ্যাডভান্টেজ আছে, বাট কারণ কটন ইজ নট আ কোকোকোলা প্রোডাক্ট, ইটস নট আ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। হ্যাঁ, ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, অবজারভেশন, কমেন্টস? এই ধরনের প্র্যাকটিক্যাল লোক কিন্তু আমরা সচরাচর পাবো না। হ্যাঁ, কারো মাথায় যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ইস্যুস থাকে, is the right time to ask. আচ্ছা, আগে জি, আমি সার্কুলার সমাজে আছি, যেটা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের শেষে বেসরকারি খাতে ক্রেডিট গ্রোথ আমি দেখলাম 6.8 বললাম, কিন্তু আপনি তো ব্যাংকিং সেক্টরের উচ্চ সুদের কথা বললেন, পাশাপাশি গ্যাসের নতুন ব্যবসা প্রতিষ্ঠান, পুরনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো পার্থক্য তৈরি করলেন, বা যেটা হয়েছে সেটাই বললেন। এখন জানতে চাইবো যে আসলে এটার পাশাপাশি দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে এই বেসরকারি খাতে ক্রেডিটের গ্রোথ কেন বাড়ছে?
এটা পারছে না, মানে আপনি কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা আছে যে এক নম্বর হলো যে রাজনৈতিক কোনো না রাজনীতিক না, যেমন আমাদের এখন একটা অ্যাসেট হলো যে ধরেন আমাদের বর্তমান যিনি সরকারের প্রধান আছে ওনার জন্য অনেকগুলো অ্যাডভান্টেজ থাকবে আমাদের, আবার অনেক কিছু থাকে যেটা ইনফ্রাস্ট্রাকচারের বেলা এগুলো প্রাইভেট সেক্টরের দিকে সাথে কোনো জড়িত নেই। তবে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের সাথে একটা লিঙ্ক থাকে অলওয়েজ যে আপনার ইয়ের জন্য ওই ফরেন ফান্ড কমিটমেন্ট যেটা থাকে ওটা ইউজুয়ালি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে করতে চায় বাইরের দেশগুলো, ওখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কিছু সমস্যা হতে পারে। বাট প্রাইভেট সেক্টর যে গ্রোথ যেটা বলছে যে লোয়েস্ট রিসেন্ট হিস্ট্রিতে এটা তো হবে, কারণ যদি 33% ডিফারেন্স থাকে 40 টাকা 30 টাকা মানে এক্সিস্টিং ফ্যাক্টরি আমার 30 টাকা বিল, নতুন যে এখন ফ্যাক্টরি করবো 40 টাকা বিল, তো উনিও তো ধরেন শার্টটা বানাচ্ছে আমিও শার্টটা বানাচ্ছি, তো উনি আমার সাথে কম্পিট করবে কেমন কেমনি এখন, রাইট? উনি তো কম্পিট করতে পারবে না, তার মানে কি উনি তো ইনভেস্টমেন্ট মানে আনলেস আপনার অনেক টাকা থাকে অথবা ব্ল্যাক মানি থাকে কিছুটা থাকে আপনি তো ইনভেস্টমেন্টটা আসবেন না। তো এইসব জিনিস উইল ক্রিয়েট আ ইয়ে। আর হলো যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 5 আগস্টের পরে ওয়াজ ব্যাড, কিন্তু এখন কিন্তু একটা স্টেবিলিটির দিকে আমরা লক্ষ্য করছি যে ইটস বিকামিং স্টেবল অ্যান্ড এখন মানে ইট উইল টেক সাম টাইম। আর এখানে আরেকটা যেটা মানে আমরা অনেক বলতে পারি সরকারকে সমালোচনা করতে পারি করতে পারি, কিন্তু জিনিসটা হলো যে বিগত দিন আপনারা জানেন যে একটা শ্রেণীর কাছে অলিগার্ক আমি যদি বলি ওনাদের কাছে এই পুঁজিগুলো ওনাদের কাছে কনসেন্ট্রেটেড ছিল এবং ওটার মেজরিটি বাংলাদেশে নেই, ওনারা পালিয়ে গেছে এবং টাকাও বাইরে নিয়ে মানে পাচার করেছে। তো এই সরকারের মেইন যে এইমটা ছিল ওটা ছিল ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর আস্থাটা আবার আনা, হ্যাঁ, কারণ আমরা আস্থা চলে গেছিল বিগত দিনে। আমরা যখন এলসির জন্য অ্যাপ্লাই করতাম ব্যাংকে লোন অ্যাপ্লাই করতাম মাসের পর মাস খালি ঘুরাতাম আমাদেরকে, যখন কোনো আনসার যেতাম আমরা ঠিক করে উত্তর পেতাম না। 5 আগস্টের পর আমরা জানি কি জন্য ওই জিনিসগুলো হতো। আসার মনসুর সাহেব বাংলাদেশ ব্যাংকের যে মানে খুব বড় একটা কাজ করেছে, মানে ধীরে ধীরে উনি কিন্তু একটা লং টার্ম শর্ট টার্ম মিডিয়াম টার্ম একটা প্ল্যান দিয়ে ওই আস্থাটা কিন্তু এখন আছে। আমাদের যে বিগত দিনে ধরেন এলসি খোলার সময় সমস্যা হতো ওটা কিন্তু এখন আর নেই, হ্যাঁ, ওখান থেকে বের হয়ে এসেছে। আমাদের ওটার অনেক কারণ আছে, নট জাস্ট প্রাইভেট সেক্টর, আমাদের রেমিটেন্সের যারা পাঠায় ওনারাও এখন রেকর্ড রেমিটেন্স পাঠাচ্ছে, ওটাও হেল্প করছে। বাট ফাইন্যান্সিয়াল সেক্টরের ওই যে নেগেটিভ ইয়েটা ছিল ওটা কিন্তু এখন নেই। সো এটা ধীরে ধীরে হবে এবং সবাই একটা আশঙ্কা করছে, ধরো আমি যে আজকে চিন্তা করি ফ্যাক্টরি করবো, ইলেকশন কবে হবে আমি একবার যদি চিন্তা করি যে ঠিক আছে ডিসেম্বরে যদি ইলেকশন হয় তো আগামী বছর জুনে ইলেকশন হয় অথবা আগামী বছর ডিসেম্বরে ইলেকশন হয়, তারপরে আমি ইনভেস্টমেন্টে যাবো। কারণ আমি চাই না যে আমি এখন ডিসিশন নিলে এই 6 মাস পর হঠাৎ করে আমার কাজ বন্ধ হয়ে যাবে অথবা 1 বছর পর কাজ বন্ধ হয়ে যাবে, ওটার জন্য ইটস আ ভেরি ডিসিশন। হ্যাঁ, জাস্ট একটু কমপ্লিমেন্ট করতে চাই যে যেকোনো ট্রানজিশন সময়টা একটু আনসার্টেন সময় যায় এবং সেখানে ইনভেস্টমেন্ট একটু স্লথ হতে হবে, এটা আমরা আগেও দেখেছি এখনো সেটা হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে না? সম্ভবত দিস দ্য লাস্ট কোশ্চেন দ্যাট উই উইল টেক। স্যার আমি একটা কোশ্চেন হ্যাঁ, কোশ্চেনটা থেকে আমার একটু জানার ইচ্ছা আর কি, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে যে ইসলাম স্যার কাছে দেন হচ্ছে সরকারের কাছে। তো যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমরা করতে পারছি না, যে জায়গা থেকে আমাদের এখন এক্সপোর্ট বেসটা বেশ ভালনারেবল। তো এখন যে ট্রেড ওয়ারের যে সম্ভাবনা দেখা দিয়েছে এবং সামনেও এই ধরনের আরো ক্যারিশমা হতেও পারে বলা যায় না। আর পাশাপাশি এলডিসি গ্রাজুয়েশনের যে আমরা অন দ্য এজ অফ এলডিসি গ্রাজুয়েশন, এই দুইটা ঘটনাকে আমরা যদি প্রেক্ষিতে রেখে চিন্তা করি তাহলে বাংলাদেশ আসলে কি করতে পারে এই মুহূর্তে, আর জায়গাটা যেটা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কাজটা কেন আসলে সম্ভব হচ্ছে, আর এই মুহূর্তে ধরেন এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছি, এই সময় আসলে সরকার কি ধরনের পলিসি নিতে পারে যাতে করে আমাদের এক্সপোর্ট বেসটাকে আরো বেশি স্ট্রেংথেন করা যায়, কনসেন্ট্রেটেড না রেখে মোর ওপেন আপ করা যায়, আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্টের দিকে মুভ করতে পারি। এটা প্রথম স্টার্ট থেকে শুনতে চাই, পরে সব খুবই ভালো প্রশ্ন। আমরা কেন মানে আগে পার্টি ছিলাম এখন আর্মিতে কেন হচ্ছে না, মানে একটা হচ্ছে যে আমাদের বাজার সম্পর্কে মানে বাজার ডাইভার্সিফিকেশন হচ্ছে না, কারণ সেখানে পর্যাপ্ত গবেষণা নেই।
আর একইভাবে প্রোডাক্ট সম্পর্কে পটেনশিয়াল আরো কি এক্সপোর্ট আইটেম হইতে পারে সেটা সম্পর্কে আমাদের ওইভাবে নলেজ ডিসেমিনেশন হচ্ছে না। মানে এটা যে মিনিস্ট্রি অফ কমার্স আন্ডার কোনো উইল থাকবে, অ্যাক্টিভলি মার্কেট রিসার্চ করবে, অ্যাক্টিভলি এই ধরনের পটেনশিয়াল আইটেম তারা রিসার্চ করে বের করে এটা প্রাইভেট সেক্টরের সাথে শেয়ার করবে, সেটা কিন্তু আমরা এখানে দেখতেছি না। এটা মিনিস্ট্রি অফ ফরেন মিনিস্ট্রি ট্রেডের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ রোল প্লে করবে। বাংলাদেশের আরএমজি একটা ব্র্যান্ড হিসেবে সারা বিশ্বে হচ্ছে, অন্য কোনো সেক্টরে কিন্তু সেই হিসেবে ব্র্যান্ড হিসেবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু বাংলাদেশের যে ব্যাটারি একটা ভালো সম্ভাবনা ছিল। ব্যাটারি এই লাইট ইঞ্জিনিয়ারিং যে সেক্টর, অনেক প্রোডাক্ট আছে, অনেক সম্ভাবনা হবে, অনেক হাই কোয়ালিটি, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের ব্যাংক ভ্যালু নাই, ওই প্রোডাক্টের যে প্রাইসটা পাওয়ার কথা তারা পাচ্ছে না। যে সেটা না পায় তাহলে কিন্তু তাদের যে ইকোনমিক স্কেল অ্যাচিভ করার কথা সেটা পাবে না। তো সেটার জন্য কিন্তু সরকারেরও বিশেষ করে ফরেন মিনিস্ট্রির রোল আছে। এই বাংলাদেশ ব্র্যান্ডটাকে আরো প্রমোট করা, এই যে ভালো প্রোডাক্টগুলোকে আরো হাইলাইট করা, এবং এই ধরনের সম্ভাবনাময় যে খাতগুলো আছে, লাইট ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার, লেদার, এখানে কোন কোন প্রোডাক্ট কোন কোন দেশে ভালো বাজার আছে, এগুলো যদি সরকারি যে তরফ থেকে গবেষণা করে এই নলেজটা ডিসেমিনেট করবে, আমার মনে হয় এরকম অনেক প্রোডাক্ট আছে যেখানে বাংলাদেশ হয়তো করতে চায়। থ্যাংক ইউ। আচ্ছা, as a chair, can I take a liberty কিছু বলার জন্য আচ্ছা ঠিক আছে, কারণ এটা এই বিষয়ে আমার কিছু অবজারভেশন আছে যেটা আমি actually আমি যখন প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলি, if I ask you back, suppose আপনার কাছে মানি টাকা আছে, আপনি কোথায় ইনভেস্ট করবেন? যেটা অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসা, আরএমজিতেই করবেন, তাই না? সাপোজ আপনি আরএমজি করে কিছু পয়সা, আপনি কিছু এক্সট্রা মানি আছে, আর মনে করছে যে আরএমজি থেকে ডাইভার্সিফাই করা উচিত, কি করবেন? হয়তো লেদারে যাবেন, অথবা ফার্মাসিউটিক্যালসে যাবেন। আমরা যে ব্যবসাগুলো অলরেডি ডেমনস্ট্রেটেড প্রফিট করছে, শুধুমাত্র সেগুলোর ভিতরেই আপনি থাকবেন, নতুন রিস্ক আপনি নিতে যাবেন না। কেন যাবেন না? কারণ আপনি জানেন না আপনি কোন মার্কেটে কি করবেন, সম্ভব না। পৃথিবীতে যখন চায়নার প্রেজেন্সে ডাইভার্সিফিকেশন হয়েছে শুধুমাত্র এফডিআই দ্বারা। আমরা যে ভিয়েতনামের কথা বলি, ভিয়েতনামে যে এফডিআই স্টোরি, বিদেশিরা এসে করেছে বিভিন্ন প্রোডাক্ট করেছে, তখন মনে হচ্ছে যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করছে, ওটা ভিয়েতনামিজরা করছে না, করছে অন্যান্য দেশের প্রতিষ্ঠানরা, যারা অন্যান্য জায়গায় ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে ভিয়েতনামে এসেছে। সো ডাইভার্সিফিকেশন করাটা খুব কঠিন। ইভেন আমরা যখন গার্মেন্টসে ইন্টারভিউ করি, একটা ইনার ওয়্যার থেকে আউটার ওয়্যারে যেতে, তার মানে একটা শার্ট থেকে একটা জ্যাকেটে যেতে যে পরিমাণ টেকনোলজিক্যাল ইনোভেশন, টেকনোলজিক্যাল দরকার হয়, হিউজ। বাংলাদেশে কয়টা আরএমজি ফ্যাক্টরি বানায়, আউটার ওয়্যার বানায়, জ্যাকেট বানায়, খুবই হাতে গোনা মাত্র কয়েকটা। কেন এতগুলো গার্মেন্টস, 2000 গার্মেন্টস থাকার পরে মাত্র 4-5টা গার্মেন্টস আউটার ওয়্যার বানাচ্ছে? ইটস ভেরি ডিফিকাল্ট। ওদের মার্কেট ডিফিকাল্ট, টেকনোলজি ডিফিকাল্ট, সবকিছু ভেরি ডিফিকাল্ট। তো ওইখানে যদি এফডিআই আসতো, কোনো একটা ফার্ম আসলো, অনেক বড় বড় ফার্ম আসলো, তারা আসলো, সেখান থেকে মানুষজন শিখলো, টেকনোলজি ট্রান্সফার হলো, নলেজ ট্রান্সফার হলো, সেভাবে আস্তে আস্তে ডাইভার্সিফিকেশনটা হয়। কারণ চায়না যেখানে আছে, যারা একদম সুতা থেকে শুরু করে একটা রকেট পর্যন্ত বানাতে পারে এবং খুবই চিপলি বানাতে পারে, আপনি যে দামে চাবেন সেই দামে বানিয়ে দিতে পারে, সেইখানে আসলে ডাইভার্সিফিকেশন করাটা অত সোজা না। এখন আমি ট্রান্সফার কাছে যাচ্ছি, মানে দ্যাটস মাই অবজারভেশন যে কেন হচ্ছে না। থ্যাংক ইউ স্যার, আপনি রাইটলি পয়েন্টেড আউট। দেখেন এখানে ফরেন মিনিস্ট্রি নতুন যে পলিসি নিয়েছে, আফ্রিকা ফার্স্ট। সো ইফ ইউ লুক ইনটু আফ্রিকা, আমি আবার আই হ্যাভ ভেস্টেড ইন্টারেস্ট ইন আফ্রিকা, আই এম দ্য কনসুল অফ ইথিওপিয়া টু বাংলাদেশ। হ্যাঁ, তো আমি আফ্রিকান পলিসি নিয়ে কাজ করে থাকি। ওখানে যেটা হয়েছে, দে হ্যাভ ফর্ম দ্য লার্জেস্ট ফ্রি ট্রেড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, ফ্রি ট্রেড মার্কেট। হ্যাঁ, আর আমরা যদি সামনের দিকে তাকাই, 10 বছর পরে কিন্তু it will be the biggest, one of the largest purchasing hubs, মানে ওরাই যে ডেমোগ্রাফিক যে মানে স্ট্রাকচারটা এখন, they will be one of the biggest consumers in the world. So ওখানে যদি আমরা দেখি, চায়না has already moved in, ইন্ডিয়া বড় সড়ো ভাবে ওখানে যাচ্ছে, টার্কিশরা যাচ্ছে, ইভেন মিডল ইস্ট থেকেও ইউএই বেসড বিজনেসেস আর মুভিং দেয়ার। হ্যাঁ, ওদের যে প্রোডাক্ট গুলো আছে ওখানে they are all working. আবার ইন্ডিয়ার যেমন ইন্ডিয়ান আর টার্কিশরা করেছে, ওদের যে গার্মেন্টস গুলো আছে ওরা নিজেরা ব্র্যান্ডিং করে ওখানে ব্র্যান্ডের মতো লঞ্চ করছে। সো এভরিওয়ান ইজ ইনোভেটিং। আমাদের এখানে প্রবলেম হলো যে
যারা মানে যাদের করার ইচ্ছা আছে এসব জিনিস, ওদের মানে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা নেই। হ্যাঁ, দিস ইজ দ্য আনফর্চুনেট পার্ট। এন্ড আমরা সবসময় চিন্তা করি যে প্রোডাক্ট দিয়ে আমরা ইয়ে করবো, কিন্তু এখানে কিন্তু সার্ভিসেস। ফিলিপিন্সের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ইজ আ ফ্র্যাঞ্চাইজ কল জলিবি, একটা ফ্রাইড চিকেনের ফ্র্যাঞ্চাইজ। ইটস আ $4 বিলিয়ন এক্সপোর্ট। তো আমাদের বাংলাদেশে তো নর্দার্ন আছে, হ্যাঁ, আমরা নর্দার্ন কিভাবে বাইরে ফ্র্যাঞ্চাইজ করে দেওয়া যায় ওটা নিয়ে কাজ না করে আমরা চিন্তা করি স্টারবাকস কমে আসবে বাংলাদেশে। হ্যাঁ, সো আমাদেরও একটু মাইন্ডসেট চেঞ্জ করতে লাগবে, বিকজ উই হ্যাভ সাম এক্সটার্নাল প্রোডাক্টস যেটা আমরা বাইরে পাঠাই না। হ্যাঁ, সো এই জিনিস ওইভাবে কিন্তু সফট প্রোডাক্ট দিয়ে কিন্তু ইউ ক্যান স্টার্ট দিস প্রসেস অফ ডাইভার্সিফিকেশন। অ্যান্ড ডাইভার্সিফিকেশন ইন আইটি শুরুতে যেমন এখন করছে, আস্তে আস্তে হচ্ছে, বাট ইটস ভেরি স্লো। এখানে আরেকটা সমস্যা হলো যে আমাদের ট্যারিফ স্ট্রাকচার, বাংলাদেশের যে ট্যারিফ স্ট্রাকচারটা আছে এটাও কিন্তু একটু ডেট্রিমেন্ট একটা ইয়ে ক্রিয়েট করে। অ্যান্ড আমরা ধরেন আমেরিকা, তারপরে এসব দেশের কথা চিন্তা করছি, কিন্তু ইন্ডিয়া দ্য ডোমেস্টিক মার্কেট ইজ সো হিউজ। আমরা কিন্তু নিজেরা ব্র্যান্ডিং করে কিন্তু আমরা করছি, কিন্তু এটাকে আরো প্রসারিতভাবে আমরা ওই উদ্যোগটা নিচ্ছি না। অ্যান্ড এখানে আমাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো পিটিএ এফটিএ নেই আমাদের। একটা এক্সাম্পল দিই, আমি থাই চেম্বারের প্রেসিডেন্ট আমার। সো থাই চেম্বারের যেটা আমরা দেখেছি ওখানে একটা সমস্যা আছে। আমার বাংলাদেশ থেকে ফ্রেশ ওয়াটার ফিশ লাস্ট ইয়ার 1500% ইনক্রিজ করেছে এক্সপোর্ট টু থাইল্যান্ড। কিন্তু এখানে আবার ওই যে ফ্রুটস, হ্যাঁ, ধরেন মানে ম্যাঙ্গো, তারপরে জ্যাক ফ্রুট, এগুলো ডাইরেক্টলি এক্সপোর্ট হয় না, এটা ইন্ডিয়া যায়, ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে। কি জন্য? কারণ বাংলাদেশের সাথে থাইল্যান্ডের এখন এফটিএ হয়নি। আমার ওখানে 30% ট্যারিফ আছে ইম্পোর্টের ক্ষেত্রে, বাট ইন্ডিয়া ASEAN +1 এর অ্যাডভান্টেজ নিয়ে ওদের ওখানে বেসিক্যালি ফ্রি অ্যাক্সেস পাচ্ছে। সো ইট ইজ গোয়িং থ্রু ইন্ডিয়া, কিন্তু আমি ডাইরেক্টলি করতে পারছি না। সো দিস থিংস আর যদি এটা হয়ে যায়, তখন যদি ধর ট্যারিফটা আমি এফটিএ করি, তখন দেখবেন যে এখানে কিন্তু ওই যে ভ্যালু অ্যাডেড যে ওই ড্রাই ফ্রুট প্রসেসিং ফ্যাক্টরি আমি নর্থ বেঙ্গলে করতে পারি, তারপরে কাঁঠাল প্রসেস করে আমি ওটা বাজারজাত করতে পারি। অ্যান্ড জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দিস আর সুপার মার্কেট ফর দিস। আমরা অনেক কিছু করতে পারবো। ইভেন আমাদের ক্র্যাব যেটা আছে, দেশি যে মাড ক্র্যাব, এটা কিন্তু শ্রীলঙ্কা হয়ে গোজ টু সিঙ্গাপুর অ্যাজ মানে শ্রীলঙ্কান ক্র্যাব। তো ওইটাও কিন্তু আমরা ফুললি যে পোটেনশিয়াল যেটা আছে আমরা করতে পারছি না, বাট মানে শ্রীলঙ্কা হয়ে আবার সিঙ্গাপুর গেলে ইট বিকামস ভায়াবল। So that shows our policy we actually need to set and একটা স্মুথ ট্রানজিশন যাতে হয়, ওগুলো সবকিছু আমাদের একটা মানে সবকিছু একসাথে করতে লাগবে। একটু থ্যাংক ইউ। মানে নিরস আলোচনা, আমি একটা গল্প করি, হ্যাঁ, 2 মিনিট লাগবে। এই ডাইভার্সিফিকেশন নিয়ে একটু কিছুটা মিলবে আর কি। সেটা হচ্ছে যে এটা ইন্ডিয়ান স্টোরি। সেটা হচ্ছে যে ইন্ডিয়ায় আপনারা জানেন যে আপনার বাংলাদেশে আপনার কি বলে এটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে। এটা কি জানেন তো, অনেক প্রোডাক্টের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, যেমন আমাদের মানে সেই ইলিশ মাছ, তারপরে হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে মানে আমার প্রশ্ন হচ্ছে যে ইজ রেজিস্ট্রেশন এনাফ? একটা রেজিস্ট্রেশন দিল সরকার একটা পণ্যকে, বললো যে এটা জিআই প্রোডাক্ট, ইজ ইট এনাফ? তো ইন্ডিয়ান স্টোরিটা এই জন্য বললাম যে ইন্ডিয়াতে ওই অনেক প্রোডাক্ট জিআই রেজিস্ট্রেশন দিয়েছে। তো একটা হ্যান্ডিক্রাফট ছিল আর কি। দেওয়ার পর তারা দেখেছে যে রেজিস্ট্রেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না। ওই জিনিসটা জিআই হিসেবে দিয়েছে, ভৌগোলিক নির্দেশক পণ্য, দ্যাটস ওকে। কিন্তু এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড প্রমোশন। প্রোটেকশন দিয়েছে সরকার, কিন্তু প্রমোট করার কোনো ব্যবস্থা নেই। তখন বাংলাদেশ থেকে বিবি রাসেলকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে যে ডিজাইনে কি মডিফিকেশন আনলে এই হ্যান্ডিক্যাপটা বিক্রি হবে আর কি। তো তখন উনি গিয়ে কয়েক মাস থেকে ওদের যে সম্ভবত একটা বিশেষ গোষ্ঠীর লোক, তাদের সাথে থেকে তাদের জীবনযাত্রা স্টাডি করে সেই অনুযায়ী ডিজাইন করেছে, তারপর থেকে হু করে সেল হয়েছে। আমি এই গল্পটা এই কারণে বললাম যে বাংলাদেশে এরকম অসংখ্য পণ্য পাওয়া যাবে, আমরা কি করি র্যান্ডমলি ইনসেন্টিভ দেই আর কি। যে ইনসেন্টিভটা এখন দেখা গেছে যে গ্রাজুয়েশন পার্সপেক্টিভে ইনসেন্টিভ দেওয়া যাবে না, বিশেষ করে ক্যাশ ইনসেন্টিভ, WTOর আইন পরিপন্থী আর কি।
তো অল্টারনেটিভ কি, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা। অল্টারনেটিভ হচ্ছে যে পোটেনশিয়াল প্রোডাক্টগুলো চিহ্নিত করে একদম মানে এ টু জেড আমাদের মানে মেইন সমস্যাটা হয় যে যাদের ধরনের প্রোডাক্ট আছে তারা মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। এখানে এসপিএস এর ইস্যু আছে, এখানে টিবিটির ইস্যু আছে, টেকনিক্যাল বেস বা স্যানিটারি ফাইটোস্যানিটারি মেজার্স বা প্রোডাক্ট ডিজাইনের ইস্যু আছে। তো এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে একদম বেশ কিছু চিহ্নিত করে এর বিগিনিং টু এন্ড হেল্প করা আর কি, এরকম করে বড় কোনো প্রজেক্ট নিতে পারে, দেন আমার মনে হয় অনেক দেশ নিয়েছে। এরকম স্টোরি আছে যে আমরা একটা স্টাডিতে দেখেছিলাম যে সদ্য গ্রাজুয়েটেড হওয়া দেশগুলো কিভাবে মোকাবেলা করবে আর কি। তো তখন দেখেছি যে তারা ওই প্রোডাক্টটাতে মানে এমনভাবে ডেভেলপমেন্ট নিয়ে আসছে যে গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করে হু করে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে আর কি। তো এই ইনিশিয়েটিভগুলো নেওয়া যেতে পারে আর কি। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপাতত আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার পর্বটা সমাপ্ত করতে পারি। আমরা কি প্রোগ্রামের শেষের দিকে আছেন? ঠিক আছে। আচ্ছা, আমি এখন আমার কনক্লুডিং কিছু রিমার্কস আমার আছে, সেটা বলে মনে হয় আমরা এই প্রোগ্রামটা কমপ্লিট করতে পারি। কয়েকটা ইস্যুস, একটা হলো যে ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে কথা হচ্ছে সেটা আসলে নাথিং টু ডু উইথ ট্যারিফ, সেটা আমরা ভালো মতোই জানি। এটা দিন ইসলাম তার প্রেজেন্টেশনে দেখিয়েছে, এটা আসলে একটা আমার ট্রেড ডেফিসিটটাকে কমানোর একটা স্ট্র্যাটেজিক ওয়ে অফ ডুইং দিস। আর যে ইস্যুসটা নিয়ে কথা হচ্ছে যে এখন আমরা কি করব এই ধরনের একটা বিশাল শক, একটা ট্যারিফ শকের পর, এটা আসলে একটা হার্ড বল নেগোসিয়েশন ট্যাকটিক। এটা একটা ট্যাকটিক ইউএস নিয়েছে, তো সেটা আমরা কিভাবে মোকাবেলা করব সেটা আমাদেরকে ভাবতে হবে, সেটা স্ট্র্যাটেজি আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের বার্গেনিং পাওয়ারটা কোথায়, আমাদের বার্গেনিং পাওয়ার সোর্সটা কোথায়, আমরা কি দিয়ে বার্গেনিং করবো তাদের সাথে, আমাদের দেওয়ার কি আছে তাদেরকে। কারণ ইউএস আমাদের থেকে খুব বেশি, ইউএসকে আমরা দিতে পারি $8 বিলিয়ন, কিন্তু ইউএস থেকে আসলে আমাদের খুব বেশি নেওয়ার কিছু নেই। আপনি যদি দেখেন যে ইউএস থেকে আমরা কি কি জিনিস ইম্পোর্ট করি, সেগুলো বেশিরভাগ দেখা যায় এগ্রিকালচারাল প্রোডাক্টস, একদম প্রাইমারি প্রোডাক্টস আমরা ইম্পোর্ট করছি। আর অন্যান্য প্রোডাক্টে ইউএস মোটেও কম্পিটিটিভ না, যেখান থেকে আমরা ইউএস থেকে আনতে পারি না। তো সেখানে আমাদের বার্গেনিং পাওয়ারটা আসলে কি হবে, আমাদের বার্গেনিং পাওয়ার একটা, যেটা আমরা গার্মেন্টস নিয়ে খুব চিন্তায় আছি যে গার্মেন্টসে আমাদের কি হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের যে গার্মেন্টসের যে ক্যাপাসিটি, আমাদের যে ইকোসিস্টেম, এটা কিন্তু খুব বেশি দেশে নাই। মানে হুট করে একটা শখ হলে আমাদের এখান থেকে অর্ডার একটা জায়গায় চলে যাবে না। আপনি যদি একটা গার্মেন্টসের বায়ার এবং এক্সপোর্টারের রিলেশনশিপ গুলো দেখেন, 20 বছর 30 বছর ধরে ওরা একটা বায়ারের সাথে কাজ করছে, এই রিলেশনশিপ হুট করে নষ্ট হয়ে যায় না। এটা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমরা সত্য। ব্যাংকিং সেক্টরে যে আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরের ইন্টারেস্ট কিভাবে ডিফাইন হয় যে বায়ার সেলার রিলেশনশিপের মধ্যে, ঠিক একইভাবে গার্মেন্টস সেক্টরে বায়ার সেলারের যে রিলেশনশিপটা ডেভেলপ করেছে লাস্ট 30-40 ইয়ার্স, সেটা হুট করে চলে যাবে। সো গার্মেন্টস কেম হিয়ার টু স্টে। মানে চায়নার পরে আমাদের এখানে এসছে, বা ভিয়েতনামের কিছু অংশ আমাদের এখানে এসছে, কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পৃথিবীর কোথাও আর নাই যে আমাদের থেকে চিপে ওরা প্রডিউস করে দিবে। কারা দিবে সেটা? আফ্রিকা ডেফিনেটলি ইজ নট এ সাবস্টিটিউট ফর আস। আফ্রিকাতে অনেকেই ট্রাই করেছিল, জানি ডিবিএল গ্রুপ অনেকেই আফ্রিকাতে গিয়েছিল, কিন্তু আফ্রিকাতে সেই ওয়ার্ক এথিক্সটা নেই, অনেক ধরনের সমস্যা আছে আফ্রিকাতে। আফ্রিকা পারেনি এটা করতে। সো আমাদের মার্কেট অন্যরা যে হুট করে নিয়ে নেবেন, দ্যাটস নট ট্রু। হয়তো একটা রিঅ্যালোকেশন হবে, যে ধরনের প্রোডাক্ট আমরা করছি হয়তো সেখানে একটু চেঞ্জ আসতে পারে, এবং ওভারঅল যদি ট্যারিফটা আসে সত্যি একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে, ওভারঅল গ্লোবাল ডিমান্ড একটু কমবে, সেখানে আমাদের হয়তো আমরা শেয়ারটা কিছু হারাবো। এই না যে আমাদের শেয়ার অন্য কেউ নিয়ে নেবে। ভিয়েতনাম বা অন্যান্য থেকে একটা কম্পিটিশন আসতে পারে, কিন্তু ওদের উপরে তো আরো বেশি হারে ট্যারিফটা আসছে। তো আমার যেটা মানে মোটা কথা হলো যে গার্মেন্টস নিয়ে মনে হয় না খুব বেশি চিন্তার ব্যাপার আছে আমাদের এখানে, সেটা একটা পয়েন্ট। এফটিএ চুক্তির কথা এসছে, হ্যাঁ মানে আপনি যদি চুক্তিগুলোর টাইমলাইন দেখেন, পৃথিবীর সাথে চুক্তিগুলো করতে অনেক সময় লাগে। এই জাপানের সাথে যে চুক্তিটা হচ্ছে অনেক দিন ধরে নেগোসিয়েশন চলছে, এবং আপনি যে জন্য অবাক হবেন, কদিন আগে মোস্তফা আবিদ খান, তার নাম আপনারা শুনেছেন, সে ওই চুক্তিটার টিমের মধ্যে আছে, তার সাথে আমার কথা হচ্ছিল। যে ধরনের টার্মস এন্ড কন্ডিশন জাপান বলছে, ওটা আমাদের জন্য খুবই কঠিন। ওটা ইমপ্লিমেন্ট করতে হলে আরো 5 বছর লেগে যেতে পারে। সো এফটিএ ডেফিনেটলি, এফটিএ থাকে অনেক ধরনের ট্রেডের সুবিধা হয়, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলো করতে অনেক সময় লাগে। 2, আমরা আসলে কি দিব? আমরা তো এতদিন ওদের কাছ থেকে পেয়ে আসছি, আমি যখন চুক্তি করবো ওদের আমার কিছু দিতে হবে, ওদের আমরা কি দিব?
সো এই জিনিসগুলো আমাদের একটু ভাবতে হবে। বারবার একটা প্রসঙ্গ বারবার এসছে যে কিভাবে আমরা এই রিস্কটাকে মানে এই শকটাকে কি করে একটা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। তো এরকম অনেক উদাহরণ পৃথিবীতে আছে। একটা উদাহরণ আমি সব জায়গায় বলি, আমার ক্লাসে বলি, এটা হলো যে ইন্ডিয়ান অটোমোবাইলের স্টোরিটা। ইন্ডিয়া তো 47 এর পরপরই ওদের অ্যাম্বাসেডর গাড়ি বানানো শুরু করেছে, আর অ্যাম্বাসেডর বানাতে প্রতিদিন দুটো মডেল ওরা বানাতো, এবং ওদের টেকনিক্যাল পার্টনার ছিল ফিয়াটের সাথে ওদের জয়েন্ট ভেঞ্চার ছিল। ওরা যেটা করতো যে ফিয়াটের টেকনিক্যাল সাপোর্ট ইজ মোর অফ এ অ্যাসেম্বলিং টাইপ ফ্যাক্টরি ছিল, ওরা নিজেরা ম্যানুফ্যাকচার করতো না। 60s এর মাঝামাঝি দিকে ওদের একটা প্রচন্ড ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস শুরু হয়, ওদের এমন ডলার মানে ডলারই নেই যে ওরা বিদেশ থেকে ইঞ্জিনটা কিনে আনতে পারে। তখন আইআইটি ইঞ্জিনিয়ার উইথ দ্য হেল্প অফ দ্য ফিয়াট ওরা ঠিক করলো যে ওরা নিজেরাই বানাবে এবং উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট। ওরা প্রথম ইঞ্জিন বানানো শুরু করলো মিড 60s এ, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। তখন ওরা প্রথম শুরু করলো ইঞ্জিন বানানো, এবং সেই যে শিখলো সেখান থেকে আজকে ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে আমরা দেখছি। ঠিক এমন ধরনের ঘটনা আছে ব্রাজিলের জন্য। আপনি জানেন যে ব্রাজিল অটোমোবাইল বানাচ্ছে এবং ব্রাজিল এয়ারক্রাফট পর্যন্ত বানাচ্ছে। বিং এ ডেভেলপিং কান্ট্রি, ব্রাজিল আমাদের যা পার ক্যাপিটা ইনকাম তার থেকে অনেক কম পার ক্যাপিটা ইনকামে ইন্ডিয়া, ব্রাজিল, চায়না অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে। আমরা কিন্তু সেখানে যেতে পারি। তার একটা বড় কারণ যে আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি নেই। আমরা যেটাকে পলিসি বলি ইজ নট আ পলিসি। পলিসি বলতে আমরা বুঝাই যে আমার একটা প্ল্যান থাকবে যে আগামী 5 বছর, 10 বছর, 15 বছরে আমরা কি কি প্রোডাক্ট বানাবো, কিভাবে বানাবো এবং কোথায় যাবো, স্পেসিফিক রোড ম্যাপ থাকবে। যেটা আমরা কোরিয়ার ক্ষেত্রে দেখেছি। কোরিয়া 1970s এ কোরিয়া কি হয়েছে, এগ্রিকালচার কান্ট্রি, তাই না? ওরা তারপরে ধাপে 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 পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে কিভাবে এগেছে, সুন্দর একটা প্ল্যানের মধ্যে দিয়ে গেছে, হুইচ ইজ সাপোর্টেড বাই দ্য এডুকেশন পলিসি, স্কিল পলিসি। কিন্তু আমাদের সেই ধরনের কোনো হলিস্টিক পলিসি নেই। আমাদের যে পলিসিগুলো আছে খুবই সাইলো আকারের পলিসি আছে, একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই। আমরা যে 7-5 প্ল্যান, 8-5 প্ল্যানগুলো করেছি, ওই প্ল্যানগুলোর কি ইমপ্লিমেন্টেশন হয়েছে সেটার সাথে আমার অন্যান্য যে সেক্টরাল প্ল্যান তার কি সম্পর্ক, কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে। তো এখানে আমার লাস্ট পয়েন্টটা হলো যে একটা শক এসছে ডেফিনেটলি পৃথিবীতে। এই ধরনের শক সময় অনেক সময় আসে। এই ধরনের শককে মোকাবেলা করার যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদের নিজস্ব কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আমাদের দরকার। সেটা ছাড়া আমরা বেশি দূর আগাতে পারবো না। এবং সেটার এন্ট্রি পয়েন্ট, পৃথিবীতে ম্যানুফ্যাকচারিং এর এন্ট্রি পয়েন্টই সবসময় অটোমোবাইল। বড় ম্যানুফ্যাকচারিং এ যেতে গেলে শুধু আমাদের ইঞ্জিন বানানোটা শিখতে হবে। তো সেই দিকে হয়তো আমাদের একটু সামনে নামতে। আর লাস্টে আমি যেহেতু ডায়রা নতুন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সামনে কি ধরনের কাজ করতে পারে বা কোথায় একটা নিশ রয়েছে, তো সেটার সম্বন্ধে আমি দুটো কথা বলতে চাই। কিন্তু বাংলাদেশে অনেকগুলো রিসার্চ প্রতিষ্ঠান আছে, অনেক ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছে, অনেক কিছু কাজ করছে। এই পরিস্থিতিতে যেটা ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হলো এই ট্যারিফের পিছনে 3 জন আর্কিটেক্ট আছে, নামগুলো অনেকেই জানে। একটা পিচার নাম যে আছেন, তাদের কমার্স অ্যাডভাইজার। তারপরে আছে ওদের জোসেফ মেরিন নামে, সেই ভদ্রলোক হলো ওদের সিএ, ওদের ইকোনমিক অ্যাডভাইজার কাউন্সিলের চেয়ারম্যান। আর একজন আছে ভদ্রলোক, সে হলো ইউএসটিআর এর এক্স রিপ্রেজেন্টেটিভ ছিল। এই তিনজন মেইন আর্কিটেক্ট। এই 3 জনকে ফলো করতে হবে ভেরি ক্লোজলি। এরা কি বলছে, কোথায় কি করছে, সেটা আপনারা করতে পারবেন। আমাদের অত সময় নেই আমাদের এগুলো করার। এদেরকে পুরো ডকুমেন্টেশন করা, কোথায় কি বক্তব্য দিচ্ছে, কোথায় কি করছে, কি ডকুমেন্ট লিখছে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আপনারা ডিটেইলে একটা ডকুমেন্টেশন করতে পারেন, সেটা আমাদের জন্য, গভর্নমেন্টের জন্য একটা বিশাল হেল্প হয়। সেটা এক। আর 2 হলো যে আমাদের কম্পিটিটররা কি করছে, ইন্ডিয়া কি করছে, ভিয়েতনাম কি করছে, ইন্দোনেশিয়া কি করছে, চায়নাটা তো অবশ্যই জানতে হবে। সে ওদের স্টেপগুলা জাস্ট যদি একটু সুন্দর করে স্ট্রাকচার্ড ওয়েতে যদি একটু ইয়ে করা যায়, ডকুমেন্ট করা যায়, হ্যাঁ, কেন অনেকেই করছে সেটা যারা নিজেদের মতো করে, কিন্তু একটা জায়গায় একটা ডিপোজিটরি করে সবকিছু রাখলে সেখানে গবেষকরা উপকৃত হতে পারে, সাংবাদিক উপকৃত হতে পারে এবং পলিসি মেকার উপকৃত হতে পারে। আমি মনে করি যে ডায়রা এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। চমৎকার একটা আলোচনা আমরা শুনলাম। আমাদের আলোচক বৃন্দকে ধন্যবাদ তাদের ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ডাক্তার কাজী ইকবাল স্যারকে ধন্যবাদ তারা তিনি পরামর্শ দেওয়ার জন্য। আমরা অবশ্যই এটি মাথায় রাখবো আমাদের কাজের ক্ষেত্রে।
আজকের এই আলোচনাটি ছিল একটি সমাধান কেন্দ্রিক আলোচনা, যে কারণে এই ধরনের আলোচনা আমাদের মনে হয় আরো অনেক বেশি হওয়া উচিত। কারণ এই আলোচনাগুলো আমাদেরকে ভাবাবে, চিন্তা করাবে এবং একটি সমাধানের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো বাংলাদেশ আশা করি এই ট্রেড ওয়ার থেকে জয়ীভাবে বের হয়ে আসতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের এই আলোচনা আজকে আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সবার জন্য স্ন্যাক্স আছে, কাইন্ডলি যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। Thank you.